নমস্কার। এক ভারত শ্রেষ্ঠ ভারত এই কর্মসূচির পক্ষ থেকে সকলকে স্বাগত। এক ভারত শ্রেষ্ঠ ভারতের পক্ষ থেকে টিচার এডুকেশন ইন রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এই প্রসঙ্গে আমাদের আজকের এই কর্মসূচি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন IITE পরিচালনায় এবং গুজরাট সরকারের আর্থিক সহযোগিতায় এই কর্মসূচিতে আমি অধ্যাপক দিব্যেন্দু ভট্টাচার্য পশ্চিমবঙ্গের পক্ষ থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। আমাদের আজকের বিষয়বস্তু হলো ইনোভেটিভ পেডাগজি বা উদ্ভাবনী শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে এবং টিচার এডুকেশনের ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক। আমাদের আজকের আলোচ্য বিষয়বস্তু বিজ্ঞান ও শিক্ষার লক্ষ্যে উদ্ভাবনী শিক্ষণবিদ্যা, ইনোভেটিভ পেডাগজি টুয়ার্ডস সায়েন্স অ্যান্ড টিচার এডুকেশন। এবং আমরা জানি যে শিক্ষাকে যদি একটা বাস্তবিক একটা উৎকর্ষ শিক্ষার মধ্যে পরিচালিত করতে হয় সেখানে তার একটা বড় স্তম্ভ হলো পেডাগজি। কিন্তু কার্যত এই পেডাগজি বা বিভিন্ন যে টিচিং যে কৌশল, শিক্ষণ যে কৌশল, সেগুলো বহু ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যে সেগুলো আমরা গতানুগতিকতার একটা বিষয় আক্রান্ত, অর্থাৎ সেটি গতানুগতিক হয়ে পড়ে। এবং শ্রেণী শিক্ষণ আমরা যেটি আমাদের বিদ্যালয় শিক্ষা বলি, কলেজ শিক্ষা বলি, বিশ্ববিদ্যালয় শিক্ষা বলি, সর্বত্রই কিন্তু সেটি কিন্তু অনেকটা গতানুগতিকতার শিকার। এবং এই দৃষ্টিকোণ থেকে বলা যেতে পারে যে এটা যদি উদ্ভাবনী বিষয়ের সাথে যুক্ত হয়, যদি ইনোভেশন আমরা শ্রেণী শিক্ষণের মধ্যে নিয়ে আসতে পারি বিভিন্ন স্তরে বা যে কোনো স্তরেই হোক না কেন কার্যত, তাহলে কিন্তু সেই শিক্ষা অনেক বেশি ফলপ্রসূ হবে। তা আজকের আমাদের এই বিষয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা এটা দেখার চেষ্টা করবো যে ইনোভেটিভ পেডাগজি বলতে কী বোঝায়, বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে, টিচার এডুকেশনের ক্ষেত্রে সেটি কী রকমভাবে আমরা প্রয়োগ করতে পারি, বা ইনোভেটিভ পেডাগজি বলতে বোঝায়টা কী। ইনোভেটিভ পেডাগজি বা উদ্ভাবনী শিক্ষণ বিদ্যা যেটা, তার প্রথম লক্ষ্য হচ্ছে যে শিক্ষাকে একটা ফোস্টারিং কিউরিওসিটি, অর্থাৎ কৌতূহল বৃদ্ধি এবং সৃজনশীলতার পরিপূরক হিসেবে তাকে প্রকাশ করা। অর্থাৎ এমনভাবে পেডাগজি হবে, এমনভাবে আমাদের শ্রেণী শিক্ষণ হবে যাতে করে শিক্ষার্থীদের কৌতূহল থাকে, তাদের মধ্যে বিভিন্ন রকম সৃজনশীলতা থাকে, তাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং ডেভেলপ করার যাতে করে ক্ষমতা বাড়ানো যায় সেই প্রচেষ্টা থাকে, তাদের অভিযোজন ক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা থাকে, অ্যাডাপ্টেবিলিটি থাকে, এবং এক্সপ্লোরিং ট্রানজাকশনাল এফিকেসি। শ্রেণীকক্ষে যে আমরা যে বিভিন্ন ট্রানজাকশান করি আর কি, লেনদেন করি যেটা আর কি, এটি কিন্তু কোনো সহজ কোনো ঘটনা না কিন্তু সেটা আর কি। কারণ শ্রেণীকক্ষ একটি সমাজেরই ক্ষুদ্র সংস্কার। একটা সমাজের যা কিছু বৈশিষ্ট্য সেটিকে শ্রেণীকক্ষের মধ্যে অবস্থান করে। তার ফলে তার সমস্ত ভালো মন্দ জানা, বোঝা এবং তাকে সঠিকভাবে পরিচালনা করা কিন্তু বেশ কঠিন ব্যাপার সেটা আর কি। তার ফলে ইনোভেটিভ পেডাগজির আমাদের একটা বড় একটা লক্ষ্যই হলো ইনোভেটিভ পেডাগজি, যে এর মধ্য দিয়ে একদম যে আমাদের যে রোজকার যে শিক্ষার যে ব্যবস্থা, যে ধারা, যে শিক্ষার যে একটা গতানুগতিক প্রবাহ, তাকে অতিক্রম করে সৃজনশীল শিক্ষা কিংবা একটা বিশ্লেষণমূলক শিক্ষা, অভিযোজন যোগ্যতা যাতে বাড়ানো যায় তার জন্য শিক্ষা, এবং পরিশেষে যাতে করে আমরা শিক্ষণবিদ্যায় সুদক্ষতা যাতে অন্বেষণ করতে পারি বা ট্রানজাকশনাল এফিকেসি আমরা বাড়িয়ে তুলতে পারি, সেটিও আমাদের ইনোভেটিভ পেডাগজির একটা বড় লক্ষ্য। প্রচলিত যে আমাদের শ্রেণী শিক্ষণ, তার সবথেকে ঋণাত্মক দিকটি হলো যে সেখানে ধরা যাক একটি শ্রেণীকক্ষে 100 জন শিক্ষার্থী আছে, বা যদি আমি কম করে ধরি যে 40 জন শিক্ষার্থী আছে, সেখানে কোনো একটি বিষয় ধরা যাক আমি পড়াচ্ছি, যে আমি মনে করা যাক আমি a+b² = a² + 2ab+b², এটি আমি পড়াচ্ছি। কিন্তু কার্যত দেখা যায় যে একটা শ্রেণীকক্ষে এই আউট অফ 40 জনের মধ্যে 12 থেকে 15 জন তারা কিন্তু অনুধাবন করে, বাকিরা কিন্তু অনুধাবন করছে না। তাহলে আমার যে গতানুগতিক যে আমার যে প্রবাহ, তাতে এই শ্রেণী শিক্ষণে একটা বৃহত্তর অংশের শিক্ষার্থী তারা কিন্তু এই শ্রেণী শিক্ষণের বাইরে চলে গেল। তাহলে আমার যে শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটি কিন্তু কার্যত কিন্তু অনেকটাই কিন্তু আমাদের ব্যর্থ হয়ে যায় যদি দেখা যায় যে আমরা কিন্তু গতানুগতিক শিক্ষাকেই আমরা একমাত্র অবলম্বন বলে আমরা মনে করি। তো সেই হিসেবে উদ্ভাবনী শিক্ষা আমরা বলবো, যেটি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভাবনা আর কি। ইনোভেটিভ পেডাগজি কিন্তু আমরা বলবো যে যেগুলোর উপর জোর দেয়, আমরা দুটি ক্যাটেগরি আমরা করেছি, একটি বিজ্ঞান এবং একটি টিচার এডুকেশন। বিজ্ঞানের ক্ষেত্রে যেটি হয় আমরা দেখব যে সেখানে যাতে করে যে এক্সপেরিয়েন্সিয়াল যদি করা যায় আর কি, অভিজ্ঞতামূলক ক্ষমতা যদি বাড়ানো যায়, ভারতীয় শিক্ষা যদি তাত্ত্বিক শিক্ষা ভারতীয় শিক্ষা গড়ে আর কি, এই জায়গাটা থেকে বেরিয়ে আসতেই হবে আমাদের। আমরা দেখেছি যে এরকম আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, কোনো একটি গ্রামে হয়তো
ফাইনাল টিচিংয়ের জন্য কোনো একটি পরীক্ষা নিতে গেছি এবং দেখছি কোনো এক টিচার ট্রেনি এক্সাম দিচ্ছেন, তার লেসন ডেলিভার করছেন, এবং সেখানে বিষয় কি, ধরা যাক সেখানে বিষয় আমাদের যে অভিজ্ঞতা বলছে যে কোনো একটি নির্দিষ্ট ধান হোক বা পাট হোক, তার বিভিন্ন রকম জলবায়ু সংক্রান্ত, মাটি সংক্রান্ত সেরকম একটা বিষয় পড়ানো হচ্ছে। এবং সেখানে আমরা দেখছি যে একজন স্টুডেন্ট যখন পড়াচ্ছেন ওই ধরনের একটা ফাইনাল টিচিংয়ের ক্ষেত্রে, তিনি যখন পড়াচ্ছেন তিনি মানে কোনো একটা মডেলের মধ্যে তিনি বিভিন্ন রকমভাবে ধানের ছবি এঁকে নিয়ে এসছেন, মানে তার মাটি কীরকম হবে তার ছবিতে কারণ সবই একদম একটা কৃত্রিমতার মধ্য দিয়ে পরিবেশিত হচ্ছে। অথচ জানলার বাইরেই কিন্তু সেখানে ধান পাট সমস্ত কিছু আছে। তা আমরা কী শিক্ষায় নিজেদেরকে আমরা শিক্ষিত করছি, যেখানে আমার চারিপাশে একই উপাদান খুবই রিয়ালিস্টিক ওয়েতে সেখানে অবস্থান করছে, সেখানে পাওয়া যাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে সেখানে তাত্ত্বিক একটা শেখার প্রতি, তাত্ত্বিক একটা বিষয়ের প্রতি আমাদের যে মানসিকতা, সেই মানসিকতা কিন্তু সেখানে বজায় থাকছে সেখানে আর কি। সুতরাং দেখতে হবে শিক্ষা কী করে অভিজ্ঞতার মধ্য দিয়ে হয়। একজন লার্নারকে যদি কোনো একটা ফিল্ড, কোনো একটা স্টাডির মধ্য দিয়ে আমরা নিয়ে যাই, কোনো একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাই, কোনো একটা বিষয় যেটি ধরা যাক অঙ্কুরোদ্গম, আমি যদি কোনো একটা গাছের অঙ্কুরোদ্গমে তার যে বৃদ্ধির যে স্বাভাবিক প্রবণতা, এটা একটা শিক্ষার্থীকে তাকে দেখাই আর কি, রোজকার কাজের মধ্য দিয়ে তাকে যদি আমরা সেই অভিজ্ঞতাটাকে দেওয়ার চেষ্টা করি, তখন দেখা যাবে সেটা কিন্তু অনেক বেশি কার্যকরী হচ্ছে। তার ফলে এই যে আমাদের যে আধুনিক ভারতবর্ষের যে গতানুগতিক প্রক্রিয়ার যে শিক্ষা, সেটি কিন্তু আমাদের পরিহার করা খুব জরুরি। ধরা যাক যে আরেকটি এক্সাম্পল দিই, আমি দৃষ্টান্ত দিই, যেমন ধরা যাক যে কোনো একটা গাছের যে সংবহন, যেমন মানুষের যে সংবহন যেটা হয় তার মাধ্যম হচ্ছে ব্লাড, রক্ত সংবহন বলি আমরা, আর গাছের ক্ষেত্রে সেটা হয় জল সংবহন। এবার গাছের জল সংবহন করে আমরা বুঝবোটা কী করে আর কি। তো তখন কিন্তু খুব সিম্পল কতগুলো এক্সপেরিমেন্ট আছে, স্বাভাবিক কতগুলো মানে পরীক্ষা নিরীক্ষা আছে, যেগুলোর মধ্যে দিয়ে কোনো একটা জলকে যদি একটু কালার্ড করে দেওয়া যায়, দেখা যাবে যে কিছু সময় বাদে গাছের পাতাগুলো এবং কাণ্ডগুলো সেই রকমের একটা রঙ সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। যদি আমরা রেড কালার দিই তাহলে দেখব উপরে রঙটা লাল হচ্ছে, যদি ব্লু কালার দিই দেখবো ব্লু হচ্ছে, বা যে কোনো একটা কালার দিলে যেহেতু প্রবাহটা জলের হচ্ছে, জলের প্রবাহের ফলে আমরা দেখবো সেখানে সেই কালারটা হচ্ছে। তাহলে অনেকটা বোঝা গেল যে আমরা যে বিষয়টাকে বোঝাতে চাইছি সেটি কিন্তু অনেক সহজ এবং সরল কোনো একটি পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমি ছাত্রদের সামনে আমি উপস্থাপন করতে পারছি, এবং এতে তাদের আন্ডারস্ট্যান্ডিং যে লেভেলটা বা তাদের যে আগ্রহ, তাদের যে কিউরিওসিটি, সেটাকে আমি ধরে রাখতে পারছি। কিন্তু যদি আমরা দেখি যে এই ধরনের সহজ পরীক্ষা নিরীক্ষাগুলোও আমরা কিন্তু সবসময় করছি না সেটা আর কি। এমনকি অনেক সময় দেখা যাবে যে আমাদের যে খুব সহজ একটি পরীক্ষা আছে, যে অ্যাসিডের সংস্পর্শে নীল লিটমাসটা লাল হয়ে যায়, আর ক্ষারের যে স্পর্শ, সে ক্ষারের স্পর্শে লাল লিটমাসটা নীল হয়ে যায় আর কি। অর্থাৎ লিটমাস এখানে একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করছে যে যদি সেটা অ্যাসিড হয় সেটা লাল হবে, আর যদি সেটা অ্যালকালাইন হয় সেটা ব্লুতে বা নীলে সে পরিবর্তিত হবে সেটা আর কি। তাহলে এই যে বিষয়বস্তুগুলো কিন্তু আমরা কিন্তু এক্সপেরিমেন্টালি করাচ্ছি না। অথবা মনে করা যাক যে কিছু এক্সপেরিমেন্ট আছে যেখানে বিভিন্ন রকমের গ্যাস তৈরি হচ্ছে, তার কালার আছে, কোনোটা কালার লেস আছে, কোনোটা জলের ঊর্ধ্ব প্রসারণ দ্বারা সংগ্রহ করছি, কোনোটা নিম্ন প্রসারণ দ্বারা সংগ্রহ করছি। নানা রকমভাবে এই যে পরীক্ষা নিরীক্ষা ভাষাগুলো আমরা মেমোরাইজ করে ফেলেছি, সেগুলো কিন্তু আমরা কিন্তু শ্রেণীকক্ষে কখনোই কিন্তু সেগুলো কিন্তু শিক্ষার্থীদের সামনে হাজির করছি না, যাতে দেখেন তারা এক্সপ্লোর করতে পারে, এইভাবে কিন্তু আমি হাজির করছি না। কিন্তু তার ফলে আমাদের যে রোজকার যে শিক্ষা ব্যবস্থা, রোজকার যে শিক্ষা ভাবনা, রোজকার যে শিক্ষণ পদ্ধতি, এই পদ্ধতি সম্পর্কে কিন্তু ভাবনার প্রয়োজন আছে, যেটি আমি অভিজ্ঞতার মধ্যে দিয়ে লাভ করতেই পারি, সেটি কেন আমি শুধু চক অ্যান্ড টক পদ্ধতিতে বা রোজকার যে লেকচার মেথড তা সেই পদ্ধতিতে আমি কেন শিখবো সেটা আর কি। আধুনিককালে আমরা প্রযুক্তির ব্যবহারের ফলে ওভারহেড প্রজেক্টর থেকে আরম্ভ করে স্লাইড থেকে আরম্ভ করে এই ধরনের প্রজেকশনের ফলে আমরা অনেক ক্ষেত্রে এগুলো আমরা শুরু করেছি, কিন্তু তার সংখ্যাটা খুবই কম। সেটা এক্সপেরিয়েন্সিয়াল এই যে ভাবনাটা, আমার মনে হয় এটা একটা ফিলোসফি, যে অভিজ্ঞতার মধ্য দিয়ে যদি শিখে, এটা শুধু কথার কথা বললে হচ্ছে না সেটা আর কি। ফ্লেক্সিবিলিটিটা যেমন আমাদের শিক্ষার ক্ষেত্রে একটা ফিলোসফি, এক্সপেরিয়েন্সিয়াল এই নেচারটা একটা ফিলোসফি। যে আমি যেটা শিখছি আমি জোর করে শিখবো না, আমি আমার অভিজ্ঞতার লব্ধ আমার যে জায়গাটা, সেটাই আমার শেখার একটা উপকরণ হবে সেটা আর কি। তো এইটা মনে করতে হবে সেটা আর কি। তার ফলে ইনোভেটিভ পেডাগজির এটা একটা বড় জায়গা, যে আমরা কিন্তু এক্সপেরিয়েন্সিয়াল আমরা শিক্ষা চাই আমরা আর কি। এবং একই রকমভাবে হ্যান্ডস অন লার্নিং, যেটা আর কি হাতে কলমে কাজের মধ্য দিয়ে যদি আমরা শেখানো যাই। ধরা যাক যে আমরা যদি বলি যে কোনো একটা ঘর, সেই ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত,
আমরা কিন্তু বলে দিতে পারবো যে হ্যাঁ তার ক্ষেত্রফল মান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আমরা বলে দিতে পারবো আয়তন মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, বা আমরা পরিসীমা সমস্ত কিছু বার করতে পারবো। কিন্তু যখন বাড়িতে যদি এরকম হয় যে আমি বাড়িতে একটা কোনো একটি আমি ঘর তৈরি করছি এবং সেখানে আমার নির্দিষ্ট একটি কাঠের মানে দরজা বা জানলা আমি করতে চাই, এবং তখন বলা হলো কতটা সিএফটি কাঠ লাগবে, এবং দুর্ভাগ্য হচ্ছে সেইটা আমরা বার করতে পারি না। তখন কিন্তু সেই কোনো কিছু না জানে একটি মানুষ, যে কাঠের যে মিস্ত্রি, তাকে আমাকে জিজ্ঞাসা করতে হচ্ছে কতটা সিএফটি কাঠ লাগবে ইত্যাদি, যে যার মধ্য দিয়ে আমি কিন্তু সেটাকে পারচেস করতে পারি। তাহলে এইটা হচ্ছে আমার হ্যান্ডস অন লার্নিং না থাকার বিরাট একটা সমস্যা এটা আর কি। এবং এই যে এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্সিয়াল বা এই হ্যান্ডস অন লার্নিং, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। কোনো একটা শ্রেণীকক্ষের কথা আমার মনে হচ্ছে যে শ্রেণীকক্ষটা আমরা ভিজিট করতে গেছিলাম, শ্রেণীকক্ষটা আর কি, সেখানে ক্লাস 6 বা 7 এরকম একটা ক্লাস চলছিল আর কি, এবং পরিমাপ পদ্ধতি এবং পরিমাপের বিষয়ক কোনো একটি ক্লাস সেখানে হচ্ছিল আর কি। তা আমরা একটু ইন্টারাকশানের সময় আমরা লার্নারদের জিজ্ঞাসা করি যে এই যে 1 কাপ চা যখন আমরা খাই ব্রেকফাস্টের সময় বা যে কোনো সময়, এই 1 কাপ চা মানে কত আয়তনের চা, কত ভলিউম চা সেটা আর কি। এবং সমস্যা হচ্ছে এইটা, কেউ বলছে 1 লিটার, কেউ বলছে 500 মিলিলিটার, অর্থাৎ কারো পক্ষেই সঠিক উত্তরটা দেওয়া কিন্তু সম্ভব হচ্ছে না। ক্লাসটা কিন্তু একটা ঘরে হচ্ছিল যেখানে সমস্ত রকম এক্সপেরিমেন্টের বিষয়বস্তুগুলো ছিল, অর্থাৎ সেখানে মেজারিং সিলিন্ডার আছে, সেখানে সমস্ত কিছুই কিন্তু আছে। এবং আমরা যখন প্রশ্ন জিজ্ঞাসা করছি যে তুমি যদি এই কাপটাতে তুমি যদি চা খাও, তার পরিমাণটা কত, তার ভলিউমটা কত আর কি, আয়তনটা কত হবে সেটা আর কি। এবং কোনো স্টুডেন্টই কিন্তু সঠিকভাবে তারা বলতে পারলো না যে সেটা কত হবে আর কি। তা খুব স্বাভাবিকভাবেই তখন আমরা যেটা করি সেটা হচ্ছে সেই একটা যেটা ভলিউমেট্রিক সিলিন্ডার, তার মধ্যে ঢেলে দিলেই দেখা গেল সেটা 45 ml বা 50 ml কাছাকাছি একটা হলো, পরিমাণটা হলো আর কি। তাই স্বাভাবিকভাবেই এই যে রিয়ালিটি বর্জিত যে শিক্ষা ব্যবস্থা, জীবন থেকে বিচ্ছিন্ন শিক্ষা ব্যবস্থা, এখানে উদ্ভাবনী শিক্ষা না হলে তো হবেই না এটা আর কি। এখানে উদ্ভাবনী শিক্ষা মানে অনেক বড় কোনো কথা না, কিন্তু এখানে উদ্ভাবনী শিক্ষা মানে এইরকম না আমরা বিয়ন্ড আমাদের যে ক্যাপাসিটি তার বাইরে গিয়ে আমরা কোনো কথা বলার চেষ্টা করছি। কিন্তু এটা তো ঘটনা, যে শিক্ষা ব্যবস্থাটা আছে, যে শিক্ষণ পদ্ধতি আছে, সেই শিক্ষণ পদ্ধতিতে আমরা কিন্তু শিক্ষার্থীদের কিন্তু একটা রিয়ালিস্টিক সিচুয়েশনে যে শেখার যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো কিন্তু আমরা দিতে পারছি না সেটা আর কি। এবং তার ফলে আমরা মনে করছি যে এই ইনোভেটিভ পেডাগজি এটা রিলেটেড টু এক্সপেরিয়েন্সিয়াল, এটা এক্সপেরিমেন্টাল, এটা হ্যান্ডস অন লার্নিং, এবং যেটা এঙ্গেজিং স্টুডেন্টস ইন ডিফারেন্ট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেস এবং বিভিন্ন রকম ব্যবহারিক অভিজ্ঞতার মধ্য দিয়ে তাকে পরিচালিত করতে হবে। যদি পরিচালনা করা যায় তখন দেখা যাবে কিন্তু তার যে ডেভেলপমেন্ট, তার যে আউটপুট, হ্যাঁ, সেটা কিন্তু অনেক ভালোভাবে কিন্তু আমরা তাকে কিন্তু বিকাশের লক্ষ্যে বা উৎকর্ষতার লক্ষ্যে আমরা কিন্তু নিয়ে যেতে পারছি। অর্থাৎ এইটা ঘটনা যে আমরা আজকের যে পিছিয়ে থাকা যে শিক্ষা ব্যবস্থা, তার একটা বড় কারণ হচ্ছে পেডাগজি। আমরা শেখাতে পারছি কি পারছি না, এটা একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। যারা শিখছে তারা লার্নার, তারা তো তাদের মতো করে, তাদের স্ট্যান্ডার্ড, তাদের ভাবনার মতো করে তারা ঠিকই আছে, কিন্তু আমি পেডাগজিক্যালি কতটা ঠিক এটা কিন্তু বুঝতে হবে আর কি। এবং সেখানে উদ্ভাবনী এই যে বিষয়বস্তুগুলো আমরা বলছি, এগুলো উদ্ভাবনী কেন, আমাদের ভারতীয় প্রেক্ষাপটে এগুলো উদ্ভাবনী আর কি, কারণ আমরা এগুলো তো ক্লাসে করছি না। ছোটোখাটো যেগুলো আমরা করি সেই ছোটোখাটোগুলো কিন্তু খুব যে আমাদের ক্লাসরুমকে প্রভাবিত করতে পারছে, আউটপুটকে প্রভাবিত করতে পারছে এমনটি নয় কিন্তু সেটা আর কি। বা যদি হয় সেগুলো আমরা নিঃসন্দেহে বলবো যে সেগুলো ভালো কাজ তো নিশ্চয়ই হচ্ছে। অনেক শিক্ষক আছেন যেখানে খুব সুন্দরভাবে তারা তাদের ভাবনা চিন্তাগুলোকে শ্রেণীকক্ষে, সেগুলো ভালোই সেগুলো আর কি। কিন্তু পাশাপাশি বৃহত্তর একটা ক্ষেত্র আছে যেখানে কিন্তু আমরা এই ধরনের ভাবনাগুলোকে পৌঁছে দিতে পারছি না, এবং সেক্ষেত্রে আমাদের ভাবনাগুলোকে কিন্তু অনেকটা এরকম একটা জায়গায় নিয়ে আসতে হচ্ছে সেখানে আর কি। সুতরাং আমরা মনে করছি উদ্ভাবনী যে শিক্ষাবিদ্যা, এটা একটা প্রগতিশীল এবং গতিশীল পদ্ধতি, অর্থাৎ এটা কিছুটা প্রগ্রেসিভ এবং কিছুটা ডাইনামিক এটা আর কি। কারণ সময়ের সঙ্গে সঙ্গে যে পরিবর্তনগুলো সেটাকে আমরা এখানে স্বীকার করছি এখানে আর কি। এবং আর কি হচ্ছে এখানে কিন্তু আমরা যেটা বলবো, সেখানে কিন্তু এখানে ট্র্যাডিশনাল মেথডগুলো, টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন বা এবং বিভিন্ন রকম ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিসগুলো এখানে কিন্তু আমরা এখানে অন্তর্ভুক্ত করছি, আমরা এখানে সংযুক্ত করছি, যাতে করে আমরা উদ্ভাবনী শিক্ষণবিদ্যার ধারণা এবং তার যে প্রয়োগ সেটাকে আমরা কার্যকরী করতে পারি। এবং এই যে ধারণা, এটা যেটা বোথ এডুকেশন এবং যে বিশ্ব ওয়ার্ল্ড এবং তাদের যে পরিবর্তনগুলো, এবং সেই পরিবর্তনগুলোকে স্বীকার করে নিজেদের মতো করে কিন্তু আমরা শিক্ষাকে এবং সেই শিক্ষা ভাবনাকে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। উদ্ভাবনী শিক্ষণবিদ্যায় শিক্ষাকে সমস্ত মডেল থেকে ভিন্ন করে আরও ব্যক্তিগত অভিজ্ঞতায় রূপান্তরিত আমরা করতে চাই আর কি। Innovative pedagogy seeks to transform education from one-size-fits-all model to more personalized and
এঙ্গেজিং এক্সপিরিয়েন্স। অর্থাৎ আমরা তো এরমভাবেই আমরা শ্রেণীকক্ষটাকে বিচার করি যে একই রকমভাবে সকলকে আমরা শিক্ষাটা দিতে চাই। এখানে যেটা উদ্ভাবনী শিক্ষা যেটা বলা হচ্ছে যে তার পাশাপাশি যদি একটা সাবজেক্টিভ এক্সপিরিয়েন্সের কথা আমরা ভাবি, ব্যক্তিগত স্তরে তাদের অভিজ্ঞতাগুলোর কথা ভাবি, এবং সেই ব্যক্তিকেন্দ্রিক শিক্ষা কিন্তু আমাদের এখানে প্রয়োজন আছে। অর্থাৎ আমার তো টার্গেট গ্রুপ সমস্ত শিক্ষার্থী। সামগ্রিকভাবে আমি প্রতিবেদন দিচ্ছি, সামগ্রিকভাবে আমি শিক্ষণ দিচ্ছি, এটা ভালো কথা, এটা কিন্তু আমার লক্ষ্য কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থী যাতে করে বিকশিত হয়, যাতে করে তার ডেভেলপমেন্ট হয়, এটা আমাদের কিন্তু নিশ্চিত করা দরকার আছে উদ্ভাবনী শিক্ষণবিদ্যায়। উদ্ভাবনী শিক্ষণবিদ্যায় সক্রিয় ছাত্র অংশগ্রহণ এবং সমালোচনামূলক চিন্তার উপর জোর দেওয়া হয়। এটা কী হয়, একটা স্ট্রং এমফ্যাসিস অন অ্যাক্টিভ স্টুডেন্ট পার্টিসিপেশন। অংশগ্রহণ ছাড়া কিন্তু শিক্ষা কিন্তু কার্যকরী হয় না, এটা আমাদের নিজেদের অভিজ্ঞতাও বলে। যদি কোনো একটা কাজে আমি নিজে অংশগ্রহণ করি, সে অংশগ্রহণ করলে তার যে আমাদের যে ফলাফল সেটা কিন্তু শিক্ষক বা শিক্ষার্থী সকলের পক্ষেই যায়। অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, আমাদের যে রোজকার যে শিক্ষা ব্যবস্থা আমরা দেখেছি, যে কোনো একটি প্রশ্ন দেওয়া হলো, ধরে যাক যে আমরা রবীন্দ্রনাথ আমাদের সিলেবাসে আছে, আমরা বললাম যে নান্দনিক শিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো, দেখব যে শিক্ষার্থীরা কিন্তু সেটা অ্যান্সার করতে পারছে না। অর্থাৎ যেটুকু আমার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত তার আগে এবং পরে কোনোটিই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তাদের যে মানসিক যে জায়গাটা, সেই মানসিক জায়গা থেকে তারা কিন্তু প্রতিক্রিয়া করতে তারা কিন্তু অভ্যস্ত নয় তারা আর কি। অর্থাৎ তারা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে পারদর্শী নয় তারা আর কি। যদি আমি বলি এই বিষয়টাকে তুমি ক্রিটিক্যালি অ্যানালাইজ করো, তখন সে বিশ্লেষণের যে ধরন, সেই ধরনটা কিন্তু কখনোই কিন্তু আমরা বলবো যে সেটা কিন্তু ক্রিটিক্যাল হচ্ছে না। দ্য শিফট ফ্রম এ টিচার সেন্টার টু লার্নার সেন্টার্ড, দীর্ঘদিন ধরে আমরা বলেছি লার্নার সেন্টার্ড, কিন্তু এখনও যদি কোনো একটি ক্লাসে আমরা যদি ভিজিট করি, দেখব কিন্তু সেটি যতটা না লার্নার সেন্টার, তার থেকে অনেক বেশি টিচার সেন্টার্ড। এই জায়গা থেকে একটু বেরিয়ে আসতে হবে। এটা মেন ক্যারেক্টারিস্টিক্স অফ ইনোভেটিভ প্যাডাগজি আমরা যদি বলি, তাহলে কী হবে সেগুলো, যেটা কি প্রায়োরিটাইজ করছে কোনটা, যে লার্নার সেন্টার অ্যাপ্রোচ, যেটা আমরা বললাম এইমাত্র। সায়েন্টিফিক মেথড, বিভিন্ন রকম বিজ্ঞানসম্মত পদ্ধতি এখানে গ্রহণ করা হবে এখানে আর কি। ইন্টিগ্রেট করছি টেকনোলজি এবং পাশাপাশি বিভিন্ন ডিজিটাল টুলস যেগুলো, সেগুলো এখানে আমরা একত্র করছি। কোলাবোরেটিভ লার্নিং, একটা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে শেখা, সকলে মিলে শেখা, একটা নির্দিষ্ট একটা যদি আমরা বলি যে সোশ্যাল গ্রুপ, সেই সোশ্যাল গ্রুপ যদি আমরা পারস্পরিক যদি আমরা পরস্পর আমাদের ভাবনাগুলোকে বিনিময় করতে পারি, আমাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলোকে যদি আমরা পরস্পরের মধ্যে আমরা সাজিয়ে দিতে পারি, তখন দেখা যাবে যে সেটা কিন্তু অনেক বেশি কার্যকরী শিখন সেখানে কিন্তু হবেই। অর্থাৎ কোলাবোরেটিভ লার্নিং কিন্তু দারুণভাবে একটা দরকারি এবং আমার মনে হয় যে কার্যকরী কিন্তু একটা পদ্ধতি, যেটা শিক্ষার্থীদের পক্ষে খুব প্রয়োজন বলে আমরা মনে করতে পারি। কোলাবোরেশনের ফলে যেটা হয় যে অনেক সময় তো এরকম হয় যে কোনো একটা বিষয়বস্তু যেটা অনেকগুলো ধারণার সমষ্টি, অনেকগুলো দক্ষতার সমষ্টি, সেটা আর কি কোনো একজনের পক্ষে হয়তো সেই দক্ষতাটা প্রয়োগ করা সম্ভব নয়, সেটা আর কি। কখনো প্রযুক্তিগত সাহায্য লাগছে, কখনো যুক্তিনির্ভর সহযোগিতা লাগছে, কখনো বিভিন্ন রকম কেমিস্ট্রি বেসড ইনফরমেশান লাগছে, কখনো ফিজিক্স বেসড ইনফরমেশান লাগছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম বিষয়বস্তুকে সংযুক্ত করে অনেক সময় দেখা যায় কোনো একটা প্রজেক্ট আমরা করতে পারি, সেটা আর কি। তো সেখানে কোলাবোরেটিভ লার্নিং কিন্তু খুব দরকারি। এবং কোলাবোরেটিভ লার্নিংয়ের পাশাপাশি আরেকটি জিনিসও বুঝতে হবে, একই রকমভাবে কোলাবোরেটিভ রিসার্চ কিন্তু এখন খুবই দরকারি একটা জায়গায় এসে পৌঁছেছে, কোলাবোরেটিভ রিসার্চ নেটওয়ার্ক। ইনোভেটিভ পেডাগজি অলসো এমব্রেসেস ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। এটা বিভিন্ন রকম যে অ্যাপ্রোচ সেগুলোকে সমর্থন করছে, সহযোগিতা করছে সেগুলো আর কি। অর্থাৎ যে আমি যে ডিসিপ্লিনে থাকি, আমি যে ডিসিপ্লিনে বিলং করি, দেখা যাবে আরও অনেক ডিসিপ্লিন আছে যার উপর আমি নির্ভরশীল। যেমন আমাদের এডুকেশন, আমরা অনেক বিষয় জানি যে এডুকেশনাল ফিলোসফি, এডুকেশনাল সাইকোলজি, এডুকেশনাল সোশিওলজি, এখানে দুটো বিষয়ের সঙ্গে এখানে আমরা কিন্তু ইন্টারডিসিপ্লিনারিভাবে আমরা যুক্ত আর কি। তা সেখানে তাদেরকেও আর কি সেই সমস্ত ব্রাঞ্চগুলোকে, সেই সমস্ত ডিসিপ্লিনগুলোকেও কিন্তু আমরা এখানে যুক্ত করতে পারি। আর যে কোনো উদ্ভাবনী শিক্ষা বলি, যে কোনো পেশাদারি শিক্ষা বলি, যেটি খুব দরকারি সেটা হচ্ছে সেখানে একটা সিপিডি, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, একটা ধারাবাহিকভাবে এবং ক্রমাগত যাতে করে পেশাগত উন্নয়ন করা যায়, সেটি সুনিশ্চিত করা যে কোনো শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেই এটা জরুরি সেটাই। এবং মেথডস বলতে আমরা কী বুঝবো এখানে, ইনোভেটিভ পেডাগজির মেথডস বলতে আমরা কী বুঝবো এখানে, বিভিন্ন রকমভাবে অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ লার্নিং, বিভিন্ন রকমভাবে অনুসন্ধান ভিত্তিক শিক্ষা, এনকোয়ারি বেসড লার্নিং, বিভিন্ন রকম প্রযুক্তির সমন্বয়, টেকনোলজি ইন্টিগ্রেশন, বিভিন্ন রকমভাবে সহযোগিতামূলক শিক্ষা, কোলাবোরেটিভ লার্নিং এবং ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। অর্থাৎ আজকের যে শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু সবসময় নিজের ডিসিপ্লিনকে অতিক্রম করছে,
কখনো ইন্টারডিসিপ্লিনারি, কখনো মাল্টিডিসিপ্লিনারি, কখনো ক্রস ডিসিপ্লিনারি। এই সমস্ত পন্থা বা পদ্ধতিগুলো কিন্তু আমাদের কিন্তু পদ্ধতি হিসেবে আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রবলেম বেসড লার্নিং, যে কোনো একটা শিক্ষার ক্ষেত্রে আমরা একটা বিষয়কে যখন আমরা আলোচনা করছি, সেটি কিন্তু কোনো একটি উদ্ভাবিত সমস্যাকে কেন্দ্র করেও আমরা সেই আলোচনাটা করতে পারি। যেমন কারিকুলাম কনস্ট্রাকশন, এটা একটা আমাদের পাঠ্যক্রমের একটা অন্তর্ভুক্ত বিষয়, কিন্তু এর পাশাপাশি আমরা কিন্তু করতেই পারি যে পাঠ্যক্রম তৈরি করার জন্য যে প্রবলেম আমাকে ফেস করতে হচ্ছে, এক্সিস্টিং কারিকুলামে যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে কাটিয়ে কীভাবে ওঠা যায়, তাহলে এই ধরনের প্রবলেম বেসড লার্নিং সেটাও কিন্তু ইনোভেটিভ প্যাডাগজির একটা বড় জায়গা। অ্যাডাপটিভ লার্নিং অ্যান্ড পার্সোনালাইজেশন, অভিযোজিত শিক্ষা এবং ব্যক্তিগতকরণ। যে কোনো শিক্ষার একটা বড় উদ্দেশ্যই হচ্ছে যে শিক্ষার মধ্য দিয়ে আমি আমার যে নিজস্ব যে পরিবেশ সেখানে আমি অ্যাডাপ্ট করতে পারছি কি পারছি না, অভিযোজিত করতে পারছি কি পারছি না, এটাও শিক্ষার একটা বড় আদর্শ এবং উদ্দেশ্য আর কি। খুব স্বাভাবিকভাবে যদি এরকম অ্যাক্টিভিটি লার্নিং হয়, এরকম যদি প্রবলেম বেসড লার্নিং হয়, কোলাবোরেটিভ লার্নিং হয়, তখন কিন্তু আমরা সেই অভিযোজনটা খুব স্বতঃস্ফূর্তভাবেই সম্ভব সেটা আর কি। এবং যদি সম্ভব হয় তাহলে কিন্তু আমরা কিন্তু এবিল টু রিফ্লেক্ট আওয়ারসেলভস, রিফ্লেকশন সম্ভব, আমাদের আউটপুটটা তখন অনেকভাবেই প্রতিফলিত হওয়া সম্ভব সেটা আর কি, অনেকভাবেই কার্যকরী হওয়া সম্ভব। রিফ্লেকটিভ প্র্যাকটিসের মধ্য দিয়ে এটি আমরা কার্যকরী করতে পারি। গ্লোবাল পার্সপেক্টিভগুলোকে গ্রহণ করতে হচ্ছে এবং যেটা বললাম কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, সেটাকেও সুনিশ্চিত করতে হচ্ছে, সিপিডিটাকে সুনিশ্চিত করতে হচ্ছে। কেন সুনিশ্চিত করতে হচ্ছে? যে প্যান্ডেমিকের আগে আমরা যতটা ডিজিটাল আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থা, প্যান্ডেমিক সিচুয়েশনের পরবর্তীকালে সেটি কিন্তু অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি কিন্তু প্রযুক্তিগত ব্যবহার শিক্ষার ক্ষেত্রে হচ্ছে সেটা আর কি। এবং সেক্ষেত্রে শিক্ষকদের পেশাগত যে উন্নয়ন বা ধারাবাহিক যে বা ক্রমাগত যে পেশাগত উন্নয়ন, সেটিকে কিন্তু সুনিশ্চিত করতে হবে সেটাকে আর কি। এবার আমরা যদি উদ্ভাবনী শিক্ষার যে বিশেষ বৈশিষ্ট্যগুলো পয়েন্টেড আউট করলাম, সেগুলো যদি আমরা এক একটা করে আমরা দেখি যে সেগুলো বলতে প্রকৃত অর্থে কী বোঝায়। যেমন তার যে প্রথম বৈশিষ্ট্য সেটি হলো সক্রিয়তা ভিত্তিক শিক্ষা। সক্রিয়তা ভিত্তিক শিক্ষার অর্থ হচ্ছে যে এটি হচ্ছে লার্নার সেন্টার্ড অথবা স্টুডেন্ট সেন্টার্ড, যে প্লেস স্টুডেন্টস অ্যাট দ্য সেন্টার অফ দ্য লার্নিং প্রসেস, এনকারেজিং দেম টু টেক অ্যান অ্যাক্টিভ রোল ইন দেয়ার এডুকেশন। যে শিক্ষাটা এমনভাবে পরিচালিত হতে হবে যাতে করে শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পায়। যেমন কোনো একটি ধরে যাক অঙ্কের ক্লাস, যে একজন শিক্ষক প্রথমে বেসিক কতগুলো পলিসি এবং প্রিন্সিপাল তাদের সামনে হাজির করলেন আর কি, এবং হাজির করার পর দেখা যাবে যে শিক্ষার্থীদের মধ্য থেকেই তিনি বিভিন্ন রকম এক্সপেরিমেন্টালি তাদের বিভিন্ন রকম প্রবলেম দিচ্ছেন, তিনি সেটা সুপারভাইজ করছেন। অনেক সময় শিক্ষার্থীকে ডেকে ব্ল্যাকবোর্ড, যেহেতু ব্ল্যাকবোর্ডটা একটা বড় মাধ্যম আমাদের ভারতবর্ষে, যে সেখানে বললেন যে এই অঙ্কটা তুমি এখানে করে দেখো আর কি, বা যেটি পারলো তাদেরকে উৎসাহিত করার জন্য সেই পাড়া অঙ্কটাকে বলা হলো যে তুমি তো পেরেছো, তুমি এই অঙ্কটা তুমি করে দেখাও, তুমি এই ব্ল্যাকবোর্ডে করে দেখাও, পার্টিসিপেট করছে সেটা আর কি। অথবা বলা হলো যে হ্যাঁ, আজকের এই অঙ্কটার ভিত্তিতে তোমরা আগামী দিন পার্টিকুলারলি একটা প্রবলেম তোমরা সলভ করে নিয়ে আসবে, যে প্রবলেমটা কিন্তু একদম প্রচলিত না সেটা আর কি। তাহলে এইভাবে যত রকম পদ্ধতিতে সম্ভব, বিভিন্ন অংশগ্রহণের মধ্য দিয়ে হোক, বিভিন্ন অ্যাসাইনমেন্টের মধ্য দিয়ে হোক, বিভিন্ন ইনস্টিটিউশনাল বিভিন্ন রকম কাজের মধ্য দিয়ে হোক, তাদের এই সক্রিয় অংশগ্রহণ এটা কিন্তু জরুরি তাদের উন্নতির জন্য বা তাদের অ্যাচিভমেন্ট বা পারদর্শিতার জন্য। আর হ্যান্ডস অন অ্যাক্টিভিটিস যেটা বলা হয়েছে, সেটির কোনো বিকল্প নেই। হ্যান্ডস অন অ্যাক্টিভিটিসের ব্যাপারটা কোথায়? যে আমরা যেটা করছি, মনে করা যাক যে আমাদের যে খুব একটা সহজ এক্সপেরিমেন্ট আছে আমাদের কেমিস্ট্রিতে, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা আমরা দিলে হবে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন নামে একটা গ্যাস তৈরি হয় আর কি। এইবার এই যে হাইড্রোজেন গ্যাসটা তৈরি হচ্ছে, এটার সংগ্রহ আমি কী করে করবো আর কি। তা কোনো একটি ঘটনার কথা বলছি আর কি, যে প্রাইভেট টিউশন কোনো একজন, তার 10-12 জন স্টুডেন্ট আছে এবং সেখানে তিনি এই হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি তিনি করে দেখাচ্ছেন আর কি। তো একটি শিক্ষার্থী, তার সাথে আমার দেখা এবং দেখলাম তার সেই চোখে মুখে ব্যান্ডেজ বাঁধা, চোখে মুখে। কেন কী রে, 2 দিন বাদে পরীক্ষা, চোখে মুখে এই ব্যান্ডেজ বাঁধা কেন? মনে না স্যার একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করছিলেন, সেখান থেকে বিস্ফোরণ হয়ে যাবে। কী এক্সপেরিমেন্ট? বলছে না হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি। তাহলে কীভাবে হলো? বলছি যে মুহূর্তে জিঙ্ক বা দস্তা আর সালফিউরিক অ্যাসিড যে মুহূর্তে মিশিয়েছেন, সেই মুহূর্তে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে এবং সেই মুহূর্তে বিস্ফোরণ। এবং এটাই তো স্বাভাবিক সেটা আর কি। কারণ জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড যদি আমি কখনো মেশে আর কি, তাহলে এই হাইড্রোজেনটা কী হবে? হাইড্রোজেনটাকে আমাকে কিন্তু যদি আমি বাতাসে যদি মিশিয়ে ফেলি সেটাকে আর কি, তাহলে মানে কন্ট্যাক্ট অফ এয়ার, এটা বিস্ফোরিত হয়ে যায়। কন্ট্যাক্ট অফ এয়ার যদি হয় সেটা বিস্ফোরণ হয়ে যাবে সেটা আর কি, তাই না? এবার এটা তাই ঘটেছে আর কি। ঘটলোটা কেন ঘটলো? এই কারণে ঘটলো
যে আমরা যদি বইয়ের ভাষাগুলো পরপর দেখি তাহলে আমরা দেখব সেখানে সংগ্রহটা সবার শেষে থাকে আর কি। তো যখন এক্সপেরিমেন্ট হচ্ছে তখন এক্সপেরিমেন্ট তো প্রথমে প্রস্তুতির নীতি, তারপরে পদ্ধতি, তারপর অনেক কিছুর পরে সবার শেষে সংগ্রহ, যে গ্যাস কীভাবে সংগ্রহ করছে বায়ু অপসারণ দ্বারা, সেই সংগ্রহ পরে হবে। তো সেই সংগ্রহের আগেই বিস্ফোরণ, সেটা আর কি। অর্থ হলো এইটা যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটিসের এতটাই অভাব আমাদের দেশে, যে একটা মানে সিম্পল যে এক্সপেরিমেন্ট আর কি, সেই এক্সপেরিমেন্টও আমরা কিন্তু সঠিকভাবে করতে পারছি না আর কি। এবং তার ফলে কি হচ্ছে, তার ফলে কিন্তু আমরা লক্ষ্য করব যে শিক্ষার্থীরা কিন্তু রিয়ালিটি থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন, হাতে কলমে যে সমস্ত কাজ তার থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন আর কি। আমরা রিং টেস্ট, যেমন নাইট্রোসোফেরাস সালফেট রিং টেস্ট, যেটা আমরা বলি আর কি। তাহলে এই যে দুটো সলিউশনের মাঝখানে রিং তৈরি হচ্ছে আর কি, আমরা এটা পড়ছি যে একটা রিং তৈরি হচ্ছে, কিন্তু সেটা আমরা কখনো করে দেখছি না যে কীভাবে সেটা তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, কীভাবে সেটা ভেঙে যায়, কখন তৈরি হয়, কখন আরও ভালো তৈরি হয়। অর্থাৎ অনেক কিছু কিন্তু আমি সেখান থেকে এক্সপ্লোর করতে পারি যদি সেটি আমাকে দেখানো হয়, সেটা আমার। তো এই হ্যান্ডস অন অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আমরা বলবো এইগুলি খুব আমাদের মাথায় রাখতে হচ্ছে। আমাদের ইনোভেটিভ এডুকেশনের ক্ষেত্রে এনকোয়ারি বেসড লার্নিংও তাই, যে সবসময় প্রশ্নের মধ্য দিয়ে আমাকে যেতে হচ্ছে, যে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে, যেটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে যাতে করে আমরা সেটাকে সলভ করতে পারি, সেটা আর কি। ঠিক আছে, সুতরাং কোয়েশ্চেনিং অ্যান্ড এক্সপ্লোরেশন খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু সঠিক উত্তরটা কিন্তু আমরা আশা করতে পারি আর কি। এবং আমরা লক্ষ্য করেছি আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে আমরা কিন্তু কখনোই চাই না শিক্ষক হিসেবে যে শিক্ষার্থীরা প্রচুর প্রশ্ন করে। এবং ক্লাসে আমরা দেখেছি যে প্রশ্ন করলে শিক্ষকরা কিন্তু একটা রিয়াকশান করেন, এমনভাবে রিয়াকশান করেন যে যাতে করে ভবিষ্যতে আর প্রশ্ন করার কোনো সুযোগই না থাকে। তাই আমাদের দেশের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে তারা শিক্ষকদের প্রশ্ন করতে ভয় পান, বাড়িতে তারা পেরেন্টসদের প্রশ্ন করতেও ভয় পান তারা। এবার তাহলে তার যদি কোনো প্রশ্নই না থাকে, যদি কোনো সমস্যাই না থাকে, তাহলে সমাধান কোথা থেকে হবে? তাই ভারতীয় শিক্ষায় কোনো সমস্যাও নেই, ভারতীয় শিক্ষায় কোনো সমাধানও নেই। তাহলে কি আছে? একটা গতানুগতিক ইনফরমেশনের প্রবাহ, ঠিক আছে, সংখ্যার প্রবাহ, ঘটনার প্রবাহ, বিষয়ের প্রবাহ, তথ্যের প্রবাহ, এবং সেই তথ্যের ভারে আমাদের শিক্ষা ব্যবস্থা ভারাক্রান্ত, সেটা আর কি। যখন সেই শ্রেণীকক্ষ থেকে, যখন বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় থেকে সে যখন বাড়ি যাচ্ছে, বাড়ি যাওয়ার পর যদি যখন স্বাভাবিক যে যা কিছু তাদের প্রশ্ন, সেই প্রশ্নের কোনো উত্তর সেখানে নেই। তাহলে কোনো প্রশ্নেরই কিন্তু উত্তর আমরা সামাজিক প্রেক্ষাপটে, প্রাতিষ্ঠানিক প্রেক্ষাপটে, পারিবারিক প্রেক্ষাপটে তাদেরকে আমরা দিতে পারছি না। ডিজিটাল টুলসের ক্ষেত্রেও যেটা আমরা দেখেছি যে এখনও বিভিন্ন যে শিক্ষা ক্ষেত্রে যেগুলো আছে, আমরা শিক্ষাকে বারংবার যেটা বলা হয়েছে যে একটা নির্দিষ্ট পরিমাণ ক্লাস ইচ্ছে করলে ডিজিটালি করা সম্ভব, বিভিন্ন কোলাবোরেশন ডিজিটালি করা সম্ভব। খুব সঠিক যে এর যে ব্যবহার, এই ব্যবহারটা কিন্তু আমরা কিন্তু এখনও লক্ষ্য করিনি। কিন্তু সেটা কেমনটা হতেই পারে যে কোনো একজন শিক্ষক যখন এই ইউনিভার্সিটিতে তিনি যখন ক্লাস নিচ্ছেন, সেটা বাকি আদার 20টা ইউনিভার্সিটিতে সেটা ওপেন। একই রকমভাবে সপ্তাহে অন্তত একটা দিন যদি এরকম করা যায় যে অন্য টিচাররাও যখন সেখানে ক্লাস নিচ্ছেন, সেই ক্লাসটা অন্তত বাকি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু ওপেন, কিন্তু সেটা আর কি। তাহলে ডিজিটাল টুলসের ব্যবহারের মধ্য দিয়ে নিজেরা যেমন সমৃদ্ধ হওয়া যায়, এবং তারও পাশাপাশি কিন্তু একটা বিরাট কোলাবোরেশন সম্ভব, যেখান থেকে আমরা কিন্তু আমাদের যে এক্সপার্টাইজ সেটা কিন্তু আমরা বিনিময় করতে পারি, আমরা এক্সচেঞ্জ করতে পারি, সেটা আর কি। তা ডিজিটাল লিটারেসি এবং ডিজিটাল টুল কিন্তু এই কারণে আধুনিক যেমন প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, পাশাপাশি কিন্তু শিক্ষার ক্ষেত্রে তার প্রয়োগটা কিন্তু আমরা আশা করতেই পারি আর কি। কোলাবোরেটিভ লার্নিং যেটা, সেটা আমরা বলবো যে কোলাবোরেটিভ লার্নিং হচ্ছে প্রমোটস কোলাবোরেশন অ্যামাং স্টুডেন্টস থ্রু গ্রুপ প্রজেক্টস। বিভিন্ন গ্রুপ প্রজেক্ট যদি হয়, ডিসকাশন হয়, ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটিস হয়। গ্রুপ প্রজেক্টের গুরুত্বটা কোথায়? যে আজকের এই মুহূর্তে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমরা কিন্তু সব ছোটো ছোটো পরিবার সব আর কি, সেখানে কিন্তু ইন্টারাকশনের সুযোগ ততখানি না। কিন্তু পার্সোনালিটি প্যাটার্ন ডেভেলপ করার জন্য যে বিভিন্ন রকমের যে সমস্ত আমাদের ইন্টারাকশান দরকার, পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া দরকার, বিভিন্ন রকমভাবে পরিবেশের মধ্যে একটা অভিযোজনের দরকার, সেটা কিন্তু অনেক সময় কিন্তু আমরা পারিবারিকভাবে দিতে পারছি না। আর পারছি না বলেই তারই পরিপূরক হিসেবে কিন্তু প্রতিষ্ঠানে সেটা কিন্তু ভীষণ একটা দরকারি জায়গা হয়ে পড়েছে, যে যেখানে সহযোগিতার মধ্য দিয়ে যাতে করে শিক্ষার্থীরা শেখে, কোলাবোরেশনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা শেখে, দলবদ্ধভাবে বিভিন্ন টিম ওয়ার্কের মধ্য দিয়েই তারা শেখে। এটি কিন্তু খুব এসেনশিয়াল বলে, অপরিহার্য বলে আমরা মনে করছি। সুতরাং বিভিন্ন গ্রুপ প্রজেক্ট, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, দলগতেও বিভিন্ন রকম কর্মসূচি, সেই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু আমরা যদি শিক্ষণটাকে পরিবেশন করি, তখন কিন্তু তাদের কিন্তু বিকাশ কিন্তু বা ডেভেলপমেন্টে কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হবে আর কি। এবার সেক্ষেত্রে টিচার কোলাবোরেশন তো আমরা বলেছি যে কোলাবোরেশন হচ্ছে একটা কমন মানে ভিউ পয়েন্ট বা কমন স্ট্যান্ড পয়েন্ট, যেটি এসেনশিয়াল আমাদের ইনোভেটিভ প্যাডাগজির জন্য আর কি। ইন্টিগ্রেটস নলেজ অ্যান্ড স্কিলস ফ্রম ভেরিয়াস সাবজেক্টস টু প্রোভাইড এ হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ কনসেপ্ট।
যে আমরা বলি না, যেমন মনে করা যাক আমরা অনেক সময় বলি যে বায়োকেমিস্ট্রি, আমরা অনেক সময় বলি ফিজিক্যাল কেমিস্ট্রি, আমরা এরকম বিভিন্ন বিষয়গুলো অন্য একটা বিষয়ের সঙ্গে সঙ্গে যুক্ত থাকে আর কি। তাহলে যুক্ত থাকলে সেই ইন্টিগ্রেশনের জন্য আমাদের করতে হচ্ছে কি, যে ভেরিয়াস সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্টগুলো থেকে আমাদের সেই বিষয়বস্তুগুলো সংগ্রহ করতে হচ্ছে, যাতে করে হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিংটা সম্ভব হয় সেটা আর কি। সুতরাং এখানে কানেকশান, ইন্টারকানেকশান অ্যাক্রস দ্য ডিসিপ্লিনস, এটা আমাদের কিন্তু জরুরি কিন্তু এই ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের ক্ষেত্রে। এছাড়াও এটা কী করছে, এমফাসাইজ করছে দ্য অ্যাপ্লিকেশন অফ লার্নিং ইন রিয়েল ওয়ার্ল্ড কনটেক্সট, ব্রেকিং ডাউন ট্র্যাডিশনাল সাবজেক্ট, এবং ট্র্যাডিশনালি যে সমস্ত বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলোকে অতিক্রম করে জাতীয় বা আন্তর্জাতিক স্তরে যে সমস্ত কমন যেগুলো প্রিন্সিপাল যেগুলো আছে, কমন যেগুলো ফ্যাক্টরস যেগুলো আছে, সেগুলো শিক্ষাক্ষেত্রে আমরা প্রয়োগ করবার চেষ্টা করছি। প্রবলেম বেসড লার্নিং, এটা আমরা বলেছি। প্রবলেম বেসড লার্নিং বলতে এটাকেই বোঝানো হচ্ছে যে বিভিন্ন প্রবলেমের মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে পরিচালিত করা। যে আমি একটা জ্যামিতি করাচ্ছি, ধরা যাক ত্রিভুজের 3টি কোণের পরিমাণ 2 সমকোণের সঙ্গে সমান, এটা তো একটা সিম্পল প্রবলেম, কিন্তু আমি এটাকে কত রকমভাবে এটা আমি শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে আসতে পারি। যে আমি প্রথমে একটি বাহুকে বাড়িয়ে দিলাম, তখন কী হতে পারে, আমি 2টি বাহুকে বাড়িয়ে দিলাম, তখন কী হতে পারে, 3টি বাহুকে বাড়িয়ে দিলাম, তখন কী হতে পারে, বা বাড়ানোর ফলে যে বিভিন্ন রকম আমাদের যে জিওমেট্রিক যে সমস্ত পয়েন্টগুলো হলো তাদের পারস্পরিক সম্পর্কটা কী হতে পারে, কত রকমভাবে আমি এটাকে ইন্টারপ্রিট করতে পারি। তার ফলে কোনো একটা বিষয়কে যখন আমি হাজির করছি, শুধুমাত্র সেই বিষয়টির উপরেই জোর না দিয়ে আমি কিন্তু এটা করতেই পারি, আমি সমস্ত বিষয়টাকে বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে আমি হাজির করতে পারি, ঠিক আছে। এবং একই রকমভাবে বিভিন্ন রকম জ্ঞানের যে প্রয়োগটা আর কি, এখানে পেডাগজি মানে তো একটা পদ্ধতিগত প্রয়োগ, মানে তার যে প্রয়োগ সেটা আর কি, এবং একই রকমভাবে বিষয়বস্তুগত প্রয়োগ, জ্ঞানের প্রয়োগ, সেগুলো প্রাসঙ্গিক, সেগুলো আর কি, যেগুলো ইনোভেটিভ পেডাগজির ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ বলে মনে করি। অ্যাডাপটিভ লার্নিং, অর্থাৎ যেগুলো রেকগনাইজ করছে এবং অ্যাকোমোডেট করছে ডাইভার্স লার্নিং স্টাইলস অ্যান্ড পেসেস, বিভিন্ন রকমের লার্নিং স্টাইল। আমরা বলেছি শুরুতেই যে লার্নারদের সবথেকে টিচিং কঠিন এই কারণে, লার্নাররাও হচ্ছে কিন্তু তারা কিন্তু মাল্টিপল তারা রেসপন্স করে। মাল্টিপল রেসপন্স করে বলে সমস্যাটা কোথায়, মাল্টিপল রেসপন্স করে বলে সমস্যা হচ্ছে এইটা, শিক্ষককে কিন্তু সেখানে কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে হয়। স্টিমুলাস হচ্ছে একটা, রেসপন্সেস আর মেনি, তার ফলে একজন শিক্ষককে যে মাল্টিপল রেসপন্সটাকে কন্ট্রোল করতে হচ্ছে আর কি। মাল্টিপল রেসপন্সটাকে কন্ট্রোল করতে হচ্ছে বলে আমরা বলবো তাদের যে ভেরিয়াস লার্নিং স্টাইল, সেই স্টাইলগুলোকে কিন্তু রেকগনাইজ করা এবং অ্যাকোমোডেট করা, এটাও কিন্তু শিক্ষকের একজন দায়িত্ব বা কর্তব্য সেটা আর কি। এবং পাশাপাশি প্রোভাইডস টাইমলি অ্যান্ড পার্সোনালাইজড ফিডব্যাক টু সাপোর্ট ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস গ্রোথ। প্রতিটি শিক্ষার্থীর যে ভালো মন্দ, তারা কি পারছে কি পারছে না, এই সমস্তগুলো কিন্তু আমাদের কিন্তু দেখে নেওয়ার প্রয়োজন আছে এই পার্সোনালাইজড ফিডব্যাকের মধ্য দিয়ে। রিফ্লেক্টিভ প্র্যাকটিস বলতে যেটা আমরা মনে করছি, যেটা করছে এনকারেজ এডুকেশন টু এঙ্গেজ ইন রিফ্লেক্টিভ প্র্যাকটিস, রেগুলারলি অ্যাসেসিং অ্যান্ড রিফাইনিং দ্য টিচিং মেথডস বেসড অন আউটকামস অ্যান্ড ফিডব্যাক। তাহলে আমরা তো এটা ভাববই যে কোনো একটি শিক্ষার আউটপুট কী হতে পারে, তার ফলাফল কী হতে পারে, তার নেসেসারি ফিডব্যাক কী আসতে পারে, এবং সেটা কিন্তু আমরা কিন্তু এই কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট পদ্ধতির মধ্য দিয়ে বা রিফ্লেক্টিভ প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা কিন্তু সেটাকে সুনিশ্চিত করি আমরা সেটাকে আর কি। এছাড়া নির্দেশমূলক সিদ্ধান্ত এবং উন্নতি জানাতে তথ্য এবং প্রতিক্রিয়া আমরা ব্যবহার করি, আমরা ডেটাগুলোকে ইউজ করি, এবং ফিডব্যাক টু ইনফর্ম ইনস্ট্রাকশনাল ডিসিশনস অ্যান্ড ইমপ্রুভমেন্ট, সেগুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করি। বিভিন্ন যে ফিডব্যাক আমরা পাই সেগুলোকেও ডেভেলপমেন্টের কাজে আমরা ব্যবহার করি আমরা। এবং গ্লোবাল পার্সপেক্টিভ তো যেটা আমরা বুঝতেই পারি যে আমাদের যে বিভিন্ন রকমের যে আমাদের যে নিজস্ব সংস্কৃতির সীমা, সেই সীমাটাকে অতিক্রম করে আন্তর্জাতিকভাবে আমরা যখন কোনো একটা জিনিসকে দেখতে চাই, তখন কিন্তু এই আন্তর্জাতিক বিধিসম্মত যে সমস্ত দৃষ্টিভঙ্গি, যে সমস্ত শর্ত, যেগুলো কার্যকরী শর্ত বা সূত্র যাই বলি না কেন, সেগুলো যখন আমরা প্রয়োগ করতে চাই, সেগুলো কিন্তু জাতীয় আন্তর্জাতিক সমস্ত স্তরগুলোকে আমরা পাশাপাশি রেখেই আমরা এগুলোকে কিন্তু আমরা কাজের পরিচালিত করবার চেষ্টা করি সেটা আর কি। তার ফলে সেগুলো কখনো গ্লোবাল, এবং সেই গ্লোবালের মধ্যে আমরা যেটা করি যে ফ্যাসিলিটেট কোলাবোরেশন বিটুইন স্টুডেন্ট অ্যান্ড এডুকেটার্স, এটা হচ্ছে অ্যাক্রস দ্য গ্লোব। এখানে খুব বেশি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঘটেছে এগুলো আর কি, যে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন রকম কোলাবোরেটিভ অ্যাক্টিভিটি, যে স্টুডেন্ট এক্সচেঞ্জ বিভিন্ন রকমের, যে আমাদের এখান থেকে রিসার্চ ওরিয়েন্টেড কোনো একটা পারপাজে এখান থেকে স্টুডেন্টরা গেল ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রি থেকে আমাদের এখানে, অথবা আরও বিভিন্ন রকম পয়েন্ট অফ ভিউতে কিন্তু আমরা কিন্তু তাদের সাথে কোলাবোরেট করতে পারি, যে কোলাবোরেশনগুলো কিন্তু যথেষ্ট হেলদি প্র্যাকটিস সেগুলো আর কি। সিপিডিটা আমরা আগেই বলেছি, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, পরিবর্তিত সামাজিক, রাজনৈতিক, গ্লোবাল
সমস্ত প্রেক্ষাপট যেহেতু পরিবর্তিত হচ্ছে, সেখানে আমাদের সিপিডি ইজ ভেরি এসেনশিয়াল, সেটা আর কি। তাহলে এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে কত রকমের মডেল সেখানে সম্ভব, সেটা আর কি। মডেল অফ ইনোভেটিভ পেডাগজি। এবার আমাদের যেটা মনে হয়, এক কথায় উত্তর হচ্ছে যে প্রত্যেক শিক্ষক তার মতো করে ইনোভেটিভ। আমি যখন কোনো একটা জিনিস শ্রেণীকক্ষে উপস্থাপন করি, আমি কিন্তু আমার মতো করেই উপস্থাপন করি, তারপরে মেলানোর চেষ্টা করি এটাকে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, এটাকে অ্যাডভান্স অর্গানাইজার মডেল, এটাকে গ্লেসার্স বেসিক টিচিং মডেল, এটাকে ইনফরমেশন প্রসেসিং মডেল, কোন মডেল। কিন্তু যদি আমরা লক্ষ্য করি ব্যক্তিগত স্তরে, কিন্তু আমি কিন্তু আমার মতো করেই কিন্তু আমি শিক্ষা পরিবেশন করছি। এই জন্য যেটা বলা যেতে পারে যে প্রত্যেক শিক্ষক তার মতো করে ইনোভেটিভ। আমরা মনে করছি এটা যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং সেখানে সমস্ত শিক্ষকদের মধ্যেই কিন্তু এই উদ্ভাবনী ক্ষমতা আছে। এবং কেন উদ্ভাবনী ক্ষমতা থাকা দরকার সেটা আমরা প্রিভিয়াসলি ব্যাখ্যা করেছি, কেন আমার এই যে উদ্ভাবনী ক্ষমতাটা দরকার। কারণ না হলে আমাদের যে শিক্ষার যে প্রগতি, শিক্ষার যে উন্নতি, শিক্ষার যে বিকাশ, সেটা কিন্তু কার্যকরী হবে না, সেটা আর কি। আমাদের আজকের আলোচনায় আমরা একটি মডেল কিন্তু উপস্থাপন করার চেষ্টা করছি, সেটা আর কি। এবং সেটাও একই কথা, একই রকম হয়, বলো আমার মতো করে, আপনার মতো করে, যেমন আপনার মডেল, আমার মতো করে আমাদের একটা মডেল, যেটাকে আমরা বলেছি ইন্টারেস্ট ডাইভার্সিফিকেশন নলেজ মডেল। ইন্টারেস্ট ডাইভার্সিফিকেশন নলেজ মডেল, যার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর যে এফেক্টিভ ডোমেইন, উই আর সার্চিং ফর কগনিটিভ ডোমেইন। যে কোনো শিক্ষার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য কি, নলেজ ডোমেনটাকে ক্যাপচার করা, এফেক্টিভ ডোমেনটাকে কিন্তু নয়, নলেজ ডোমেনটাকে ক্যাপচার করা। সুতরাং কত রকমভাবে আমরা জ্ঞানটা বিস্তার করতে পারি, জ্ঞানটা নিতে পারি, এটা আমাদের বেসিক উদ্দেশ্য। কিন্তু এখানে আমরা বলার চেষ্টা করছি, এখানে আমরা যেটা করবার চেষ্টা করছি, যে আমরা কিন্তু এফেক্টিভ ডোমেইনটার উপরই জোর দিচ্ছি। অর্থাৎ একজন শিক্ষার্থী যদি এফেক্টিভ ডোমেইনটা যদি সঠিকভাবে বাড়িয়ে দেওয়া যায়, যেমন এখানে আর এফেক্টিভ ডোমেইনের যে পয়েন্টটা আমরা নিয়েছি, সেটা হচ্ছে শিক্ষার্থীর আগ্রহটাকে যদি বাড়িয়ে নেওয়া যায়, তখন দেখা যাবে সেটি কিন্তু কগনিটিভ ডোমেইনকেই সহযোগিতা করছে। তাহলে কগনিটিভ ডোমেইনের ডেভেলপমেন্ট আমার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যগত অবস্থান থেকে কিন্তু আমি সরছি না। কিন্তু সেই যে শিফটটা, সেই যে পরিবর্তনটা কিন্তু আমি নেব, সেটা কিন্তু এফেক্টিভ ডোমেইন থেকে এফেক্টিভ ডোমেইন টু কগনিটিভ ডোমেইন। এবং সেই পরিপ্রেক্ষিতে ইন্টারেস্ট ডাইভার্সিফিকেশন নলেজ মডেল এটি একটি কার্যকরী, এবং আমার মনে হয়েছে যে শ্রেণী শিক্ষণের ক্ষেত্রে আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারি। এবং ইন্টারেস্ট ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে ইন্টারেস্ট যদি আমি ডাইভার্সিফাই করতে চাই, আমি যদি একটি আরও বৃহত্তরভাবে লার্নারদের মধ্যে ছড়িয়ে দিতে চাই, এখানে 3 ধরনের পন্থা বা পদ্ধতির মধ্য দিয়ে এটি সম্ভব। তাহলে কী সম্ভব বা কীভাবে সম্ভব? থিওরি অফ মাল্টিপ্লিকেশন, অর্থাৎ যেখানে আমরা তার ইন্টারেস্টটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি আর কি, আগ্রহটাকে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি কোনো একটি বিষয়কে ভিত্তি করে, যেটাকে আমরা বলেছি থিওরি অফ মাল্টিপ্লিকেশন অফ ইন্টারেস্ট। আরেকটি কী করতে পারি, আগ্রহকে প্রতিস্থাপন করতে পারি। যে আমি একটি বিষয়ে আগ্রহী, তো ঠিক আছে, একটি বিষয়ে যদি আমি আগ্রহী, সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে একটা নির্দিষ্ট পর্যায়ের পরে আমি কিন্তু সেটাকে প্রতিস্থাপন করতে পারি, সাবস্টিটিউট করতে পারি। এবং যখন আমার লার্নিংটা একটা নির্দিষ্ট মানদণ্ডে পৌঁছবে, নির্দিষ্ট পর্যায়ে পৌঁছবে, অর্থাৎ আমার থিওরি অফ মাল্টিপ্লিকেশান আমার ওভার, আমি করে ফেলেছি মাল্টিপ্লিকেশান, আমি প্রতিস্থাপন করতে সমর্থ, তখন লক্ষ্য করা যাবে যে আমাদের আগ্রহ কিন্তু তার কিন্তু শিফটিংও সম্ভব। অর্থাৎ আগ্রহ কিন্তু একটি জায়গা বা একটি অবস্থান যেটিকে কেন্দ্র করে প্রতিস্থাপিত হয়েছিল, সেই প্রতিস্থাপনটা কিন্তু সমজাতীয় কোনো একটি বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আমি যখন শিফট করছি, সেই শিফটও ওয়ান কাইন্ড অফ সাবস্টিটিউশন, কিন্তু সেই শিফটটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই বিষয়ের মধ্যে নয়, একটা বিষয়কে কেন্দ্র করে সম্পূর্ণ অন্য বিষয়, অথবা একটা বিষয়ের মধ্যে একটা নির্দিষ্ট টপিক ছেড়ে অন্য কোনো টপিকে আর কি আমি কিন্তু ইচ্ছে করলে আমার ইন্টারেস্টটা শিফট করতে পারি। তার ফলে যেটা ইন্টারেস্ট ডাইভার্সিফিকেশন নলেজ মডেল, যেখানে ইন্টারেস্টটাকে আমরা বর্ধিতকরণের মধ্য দিয়ে বা তাকে ডেভেলপমেন্টের মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীর নলেজটাকে আমরা শেপিং করার চেষ্টা করছি বা বর্ধিত করার চেষ্টা করছি, সেই তার পন্থা বা পদ্ধতিগুলো কিন্তু হলো 3টে। একটা হলো থিওরি অফ মাল্টিপ্লিকেশন, একটা থিওরি অফ সাবস্টিটিউশন, একটা হলো থিওরি অফ শিফটিং। এখন কীভাবে সেটা সম্ভব, এটা আমরা আস্তে আস্তে লক্ষ্য করছি এবং কিছু কিছু দৃষ্টান্তের মধ্যে দিয়ে আমরা সেটাকে বলার চেষ্টা করবো। সেটাকে প্রথম যেটা এলো সেটা হচ্ছে যে আগ্রহ এবং এই যে ইন্টারেস্ট ডাইভার্সিফিকেশন নলেজ মডেল, এটা অ্যাডভোকেট করছে এটা কি, কাল্টিভেটিং এ ব্রড অ্যান্ড ভেরিয়েড নলেজ বেস, ফস্টারিং অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং। অর্থাৎ
ইন্টারেস্ট ডাইভার্সিফিকেশন নলেজ মডেল যেটাকে তুলে ধরছে সেটা হচ্ছে কোনো একটা ডিসিপ্লিনের একটা ব্রড নলেজ এরিয়া, প্রথমত আর কি একটা ব্রড নলেজ এরিয়া সে কিন্তু তুলে ধরার চেষ্টা করছে, বা সেই বিষয়ে যাতে শিক্ষার্থীর আগ্রহ হয় সেই আগ্রহটাকে সুনিশ্চিত করবার চেষ্টা করছে আর কি। ইট এমফাসাইজিং ইন্টারডিসিপ্লিনারি কোলাবোরেশন। আমি যদি বিভিন্ন রকমের কোলাবোরেশন বুলেটিং অ্যাক্টিভিটি আমি যদি অংশগ্রহণ করি, তখন কী হবে, অংশগ্রহণ করলে সেখান থেকেও কিন্তু আমার আগ্রহটা বেড়ে যেতে পারে খুব স্বাভাবিকভাবে। যেমন আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন আমাদের খুব একটা আগ্রহ তৈরি হয়। তো এখানেও ঠিক সেরকম, আমি কোনো একটা পরিবেশের মধ্যে অবস্থা আমি যদি মনে করি না এই পরিবেশটাকে বাদ দিয়ে আমি বিভিন্ন রকম সহযোগিতামূলক বা কোলাবোরেটিভ বিভিন্ন রকম যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্যে আমি অংশগ্রহণ করলে আমরা মনে করছি সেখান থেকেও কিন্তু আমার আগ্রহটা বেড়ে যেতে পারে। তাহলে বিভিন্ন রকমের জ্ঞানের মধ্যে যেমন এই আগ্রহ সঞ্চার করা সম্ভব, পাশাপাশি এই আগ্রহের ক্ষেত্রে কিন্তু যেটা এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এইটা কিন্তু কোনো না কোনোভাবে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মধ্য থেকেও এই আগ্রহটা কিন্তু বৃদ্ধি করা সম্ভব। এই যে মডেলটা ব্যক্তি ও সংস্থাকে কৌশলগতভাবে বৌদ্ধিক সম্পদ বরাদ্দ করতে, অর্থনৈতিক দক্ষতা বৃদ্ধি করতে এবং দ্রুত পরিবর্তনশীল বিশ্বকে একটা নির্দিষ্ট প্রাসঙ্গিকতা দান করছে সাস্টেইন রিলিভেন্সের মধ্য দিয়ে ইন এ র্যাপিডলি চেঞ্জিং ওয়ার্ল্ড। এটার অর্থ হচ্ছে এইটা যে এই যে ব্যক্তিগত স্তরে বলি আর বা সংস্থাগত স্তরে বলি, বিভিন্ন রকমভাবে স্ট্র্যাটেজিক অ্যালোকেশন আমাকে করতে হচ্ছে, রিসোর্স অ্যালোকেশন আমার করতে হচ্ছে, যাতে করে কিন্তু সিস্টেমটার এফিসিয়েন্সি বৃদ্ধি পায়। অর্থাৎ আমি যে ইন্টারেস্টটাকে ডাইভার্সিফাই করতে গেলে আমাকে কী করতে হবে, কতগুলো গাইডেন্স সেখানে আমাকে দিতে হচ্ছে, কতগুলো অর্গানাইজেশন সেখানে আমাকে দিতে হচ্ছে, যাতে করে তার মতো করে এই ক্ষেত্রে সে বিকাশ করতে পারে। এবার থিওরিগুলো যদি আমরা চলে আসি, যে তিনটে থিওরির মধ্য দিয়ে এখানে যেটা আমরা বলেছি যে মাল্টিপ্লাই করা সম্ভব। তাহলে মাল্টিপ্লিকেশন বুঝতে হবে যে আমরা এখানে মাল্টিপ্লিকেশন বলতে কোনো একটি সাইকোমোটর ডোমেনের সাইকোলজিক্যাল যে ইউনিট, তাকে আমরা কিন্তু এখানে মাল্টিপ্লাই করার চেষ্টা করছি বা বর্ধিত করার চেষ্টা করছি বা ইলাবোরেট করার চেষ্টা করছি, বা তার সারফেসটাকে কিন্তু বৃহত্তর করবার চেষ্টা করছি এখানে আমরা। সুতরাং এখানে উদ্ভাবনী যে শিক্ষাবিদ্যা সেটা কিন্তু আমরা বলবো, সেটা কিন্তু কার্যত বিভিন্ন রকমের যে শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষা পদ্ধতি যেগুলো আছে, সেগুলো বিভিন্ন রকম টিচিং মেথডস আমরা সেখানে এগুলোকে যুক্ত করবার চেষ্টা করছি, বিভিন্ন রকমের লার্নিং স্টাইল তাকে আমরা যুক্ত করার চেষ্টা করছি। অর্থ হলো এইটা বলছি, ইনভলভস দ্য ইনকর্পোরেশন অফ ভেরিয়াস টিচিং মেথডস, কারণ এখানে স্টুডেন্ট তো ডাইভার্স এবং তার ফলে তার যে সাপোর্টিভ যে টিচিং সেটাও ডাইভার্স। তাহলে আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করছি ভেরিয়াস টিচিং মেথডস দ্যাট ক্যাটার টু ডিফারেন্ট লার্নিং স্টাইলস। These diversity can engage students who may not thrive in traditional classroom setting. তাহলে এইটি একটা পদ্ধতি যার মধ্য দিয়ে কিন্তু আমরা এখানে আগ্রহটাকে কিন্তু আমরা বাড়িয়ে তুলতে পারি। এবং এটি যদি আমাদের বিষয় হয়, দ্বিতীয় বিষয় কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেশন, যে উদ্ভাবনী শিক্ষাবিদ্যা প্রায়শই সক্রিয় অংশগ্রহণ এবং সমালোচনামূলক চিন্তাভাবনা, হাতে কলমে অভিজ্ঞতাকে উৎসাহিত করে, এই সমস্ত বিষয়গুলো কার্যকরী করার কথা বলে। এবং যখন শিক্ষার্থীরা তাদের সাথে শেখার সঙ্গে বিভিন্ন যে সক্রিয়তা জড়িত থাকে, যখন তারা এই বিষয়বস্তুর প্রতি গভীর আগ্রহ যদি তৈরি হয় সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে, তখনও কিন্তু তাদের আগ্রহ কিন্তু বেড়ে যেতে পারে। তাহলে ইনোভেটিভ পেডাগজি কী করছে, এনকারেজ অ্যাক্টিভ পার্টিসিপেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। তা অ্যাক্টিভ পার্টিসিপেশন হলে হবেটা কি, যে অ্যাক্টিভ পার্টিসিপেশন হলে ক্রিটিক্যাল থিঙ্কিং হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং পাশাপাশি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হবে, আর এগুলি সব যদি একসঙ্গে হয় তখন তার কিন্তু ইন্টারেস্টটা কিন্তু আস্তে আস্তে ক্রমবর্ধমান অর্থাৎ ক্রমশ বাড়তে থাকছে থিওরি অফ মাল্টিপ্লিকেশনের মধ্য দিয়ে। এবং রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স, আমরা যদি বলি হ্যান্ড অন এক্সপিরিয়েন্স, বিভিন্ন রকমের যে আমাদের যে বিভিন্ন রকম ফিল্ড যেগুলো আছে সেই ফিল্ড স্টাডি, বিভিন্ন রকমের হিস্টোরিক্যাল প্লেসে ভিজিট, বিভিন্ন রকমভাবে অ্যাক্টিভ পার্টিসিপেশন, সেই সমস্ত রকমের এই পন্থা পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু রিয়েল ওয়ার্ল্ড রেলিভেন্স এটি কিন্তু বাড়তে পারে বা এগুলো বাড়েও আর কি। পাশাপাশি টেকনোলজি ইন্টিগ্রেশন, মানে প্রযুক্তি আমরা কমিউনিকেট করতে পারি, উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির যে ব্যবহার, সেটা খুব দরকার। কারণ এতে হয়টা কি, শিক্ষার্থীদের মনোযোগ কিন্তু এতে আকর্ষিত হয়। যখন আমি প্রযুক্তি মানে নতুন একটা ইউনিট কোথাও ব্যবহার করছি, প্রযুক্তি হিসেবে নতুন যখন কোনো একটা ইউনিট আমি ব্যবহার করছি, তখন বুঝতে হবে কিন্তু সেটি কিন্তু শিক্ষার্থীদের আগ্রহটাকে কিন্তু বা তাদের দৃষ্টি আকর্ষণ করে। এবং সেখানে কি হচ্ছে, তারা আরও অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ তারা হতে পারে। এবং এই ইন্টিগ্রেশন বা তাদের যে আগ্রহ, এটা কিন্তু এই বিভিন্ন রকমভাবে প্রযুক্তির সাহায্যে এটি সম্ভব।
এবং বিশেষত বিভিন্ন রকমের ডিজিটাল যে সমস্ত টুলস আছে, বিভিন্ন রকম তাদের যে ব্যবহার আছে, এটা শিক্ষার্থীদের আকর্ষণও করতে পারে, তাদের আগ্রহটাকেও বর্ধিত করতে পারে। কোলাবোরেটিভ লার্নিং, আমার তো উদ্দেশ্য কোনো না কোনোভাবে তাদেরকে শিক্ষার মূল স্রোতে তাদের আগ্রহটা বাড়িয়ে তোলা। সেটা কোলাবোরেশনের মাধ্যমে হতে পারে, মোটিভেশনের মাধ্যমে হতে পারে, সেটা টেকনোলজির মধ্য দিয়ে হতে পারে, রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশনের মধ্য দিয়ে হতে পারে, লার্নিং স্টাইলের মধ্য দিয়ে হতে পারে, অ্যাক্টিভ পার্টিসিপেশনের মধ্য দিয়ে হতে পারে। অর্থাৎ একটা শ্রেণীকক্ষ মানে যদি ডাইভার্স লার্নিং স্টাইল হয়, তা সেই স্টাইলটাকে আমাকে, টিচিং স্টাইলটাকে আমার লার্নিং স্টাইলের সঙ্গে আমাকে কী করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে না, যাতে করে আই ডু বেটার, যাতে করে আমি অনেক বেটারভাবে আমি শিক্ষার্থীর কাছে পৌঁছতে পারি। যদি না পৌঁছই তাহলে আগ্রহটা বৃদ্ধি করা যাবে না। আমার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কোনো একটা বিষয়ে আগ্রহটাকে বৃদ্ধি করা। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি শুধু থিওরিটিক্যাল না, বিষয়টা আমরা যুক্ত করব, কিন্তু থিওরিটা না বুঝলে মানে আমরা বিষয়টাকে যুক্ত করতে পারছি না এখানে আর কি। যে আমি যদি অ্যাক্টিভলি পার্টিসিপেট না করি তাহলে আমার কিন্তু আগ্রহ কিন্তু বৃদ্ধি হবে না, ঠিক আছে। একই রকমভাবে আমি যদি রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স তাদের না দিই তাহলেও কিন্তু তাদের কিন্তু আগ্রহ সৃষ্টি হবে না। একই রকমভাবে টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন, কোলাবোরেটিভ লার্নিং, ইন্ট্রিনসিক মোটিভেশন, এগুলি সবই কিন্তু আমরা বলবো যে খুবই দরকারি এবং কার্যকরী পদক্ষেপ। যদি আমি আগ্রহকে আমি ডেভেলপ করতে চাই, তাকে মাল্টিপ্লাই করতে চাই, তাকে ক্রমশ বর্ধিত করতে চাই, তখন কিন্তু আমাকে এটি দরকার হবে, মাল্টিপল ইন্টারেস্টগুলোকে বা বিভিন্ন ইন্টারেস্টগুলোকে মাল্টিপল করার মধ্য দিয়ে, যেটিকে একত্রে আমরা থিওরি অফ মাল্টিপ্লিকেশন আমরা বলেছি। এবার এই থিওরি অফ মাল্টিপ্লিকেশন আমি ক্লাসরুমে কীভাবে করবো এটা আমরা বলছি, কিন্তু প্রথমে যেটা আমরা বলার চেষ্টা করলাম যে এই আগ্রহটা যদি আমি না বাড়াতে পারি আমি কিন্তু মাল্টিপ্লাই করতে পারবো না। আমি তখনই মাল্টিপল করবো যদি আমি আগ্রহ বাড়াতে পারি। আর যদি সে মাল্টিপল হয়, যদি আমার আগ্রহ মাল্টিপল হয়, আমি বাড়িয়ে তুলতে পারি কোনো একটি পরিবেশে, কোনো একটিভাবে, কোনো একটি পদ্ধতিতে, এটি এই 6টি পদ্ধতির মধ্যে না, অন্য 6টি পদ্ধতিও হতে পারে সেটা আর কি। কিন্তু আমার চ্যালেঞ্জ হচ্ছে এইটা, কোনো একটি বিষয়ে, কোনো একটি পদ্ধতিতে আমি কিন্তু সেটাকে যদি আমি মাল্টিপ্লাই করতে পারি, দেন আই ক্যান মুভ দ্য সেকেন্ড স্টেপ, দেন আই ক্যান সাবস্টিটিউট হিজ আর হার ইন্টারেস্ট। অর্থাৎ সেখানে কিন্তু আমি প্রতিস্থাপনের তত্ত্বের কথা বলেছি, যে সেখানে কী হবে, তার একটা বড় দিক হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আমি তখন ফ্লেক্সিবল হতে পারবো যখন আমার ইন্টারেস্টটা মাল্টিপ্লাইড হয়ে যাবে। আমি তখন কিন্তু আমার নিজস্ব বিষয়বস্তুর পাশাপাশি অন্য বিষয়বস্তুতেও মনোযোগী হতে পারবো। সুতরাং ফ্লেক্সিবিলিটি ইন অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের জায়গাটা আমাকে কিন্তু একটা জায়গায় কিন্তু নিয়ে যেতে সাহায্য করবে বা সাবস্টিটিউট করতে সাহায্য করবে সেটা আর কি। সুতরাং সাবস্টিটিউশন অফ ইন্টারেস্টটা কী হবে, মে ইমপ্লাই দ্যাট নলেজ ডাইভার্সিফিকেশন প্রোভাইডস এ ফ্লেক্সিবল ফাউন্ডেশন ফর অ্যাডাপ্টিং স্কিলস টু ভেরিয়াস সিচুয়েশনস। আমাকে তখন কিন্তু সেটা একটা ফ্লেক্সিবল ফাউন্ডেশন তৈরি করবে আমাকে, যাতে করে আই ক্যান সাবস্টিটিউট মাইসেলফ, আই ক্যান সাবস্টিটিউট মাই ইন্টারেস্ট। সুতরাং থিওরি অফ সাবস্টিটিউশন ইন্টারেস্টের ক্ষেত্রে এটি কিন্তু প্রাসঙ্গিক, যেখানে আমি কিন্তু আমার যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টটা যেটা ওয়ান্স ইট ইজ মাল্টিপ্লাইড, নাও ইট ক্যান বি সাবস্টিটিউটেড। এটা কিন্তু এখন ইট ইজ পসিবল ফর সাবস্টিটিউশন, এটা কিন্তু সাবস্টিটিউশন এখন কিন্তু সম্ভব সেটা আর কি। এবং সেখানে কী হবে, সেখানে ফ্লেক্সিবিলিটি ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট, ক্রস ডিসিপ্লিনারি ইনসাইটস হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এবং এই মডেলটা এটা প্রস্তাব করতে পারে যে বিভিন্ন জ্ঞান একে অপরের বিকল্প হিসেবে কাজ করতে পারে, বিভিন্ন শাখা থেকে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে, ঠিক আছে। সুতরাং এটি হলো সেকেন্ড পয়েন্ট। একই রকমভাবে এটা আমরা বলবো যে বিভিন্ন রিস্ক মাইগ্রেশন, বিভিন্ন রকমভাবে কন্টিনিউয়াস লার্নিং অ্যান্ড অ্যাডাপ্টেশন, এগুলো কিন্তু এনহ্যান্সড রেজিলিয়েন্স, স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং, এগুলি সবসময় যে আমরা যে পয়েন্টগুলো এখানে আমরা বলেছি, হ্যাঁ এটা ফ্লেক্সিবল সাবস্টিটিউশন। কারণ সাবস্টিটিউশন মানে যে সবসময় যে ক্লাসরুমের মধ্যে সাবস্টিটিউশন হবে এরকম না। দেখা যাচ্ছে আমি কতগুলো স্কিলগুলো স্ট্রেসগুলো বা স্কিলগুলো আমাকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে, সেক্ষেত্রে এই ধরনের বিষয়বস্তু আমি সাবস্টিটিউশনের ক্ষেত্রে আমি নিয়ে আসতে পারি। কিন্তু এগুলি সবসময় কিন্তু শ্রেণীকক্ষে সাবস্টিটিউশনের পরিপূরক না। শ্রেণীকক্ষে সাবস্টিটিউশন করতে গেলে সাধারণত বিষয়কেই, একটা বিষয় থেকে অন্য বিষয়ে সাবস্টিটিউশনকে আমরা বলছি, কিন্তু এখানে আমরা যে আলোচনা করছি আর কি, সেটা কিন্তু ওভারঅল সাবস্টিটিউশন। অর্থাৎ সেটা শ্রেণীকক্ষের ক্ষেত্রে প্রযুক্ত হতে পারে, সেটা শ্রেণীকক্ষের বাইরে প্রযুক্ত হতে পারে, তার সোশ্যাল প্রবলেমগুলোর ক্ষেত্রে প্রযুক্ত হতে পারে, তার বিভিন্ন রকমের স্ট্রেসের ক্ষেত্রে প্রযুক্ত হতে পারে, অনেক ক্ষেত্রে প্রযুক্ত হতে পারে। আমরা যখন খুব কোনো একটা বিষয় নিয়ে যখন আমরা যদি চিন্তিত হই, আমরা অনেক সময় ভাবি না এইটা চিন্তা না করে অন্য একটা চিন্তা করব, আমরা কিন্তু অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্তভাবে সাবস্টিটিউট মাই থিঙ্কিং প্রসিডিওর,
আমি থিঙ্কিং ইউনিটটাকে পাল্টে অন্য একটা ইউনিট বা আমি ভাবতে শুরু করলাম, তাহলে বুঝতে হবে তার কিন্তু তার সেই কোপিং যে তার যে স্টাইল সে কিন্তু সেখানে সেটি কিন্তু করতে সমর্থ হচ্ছে সেটা আর কি, তাই না? সুতরাং এই আলোচনাগুলো আমরা মাথায় রাখবো যে আমরা বলবো এটা হচ্ছে সাবস্টিটিউশনের ক্ষেত্রে এটা কিন্তু গ্রহণযোগ্য সেটা আর কি। আর থিওরি অফ শিফটিং যেটা সেটা হলো এইটা যে আমরা দেখেছি যখন আমরা কোনো একটা বিষয়ে প্রচণ্ড অ্যাংজাইটিতে থাকি আর কি, আমরা দুটো কাজ করি সেক্ষেত্রে। কিন্তু ধরা যাক যে কালকে আমার ম্যাথামেটিক্স পরীক্ষা, আমার ম্যাথামেটিক্সের প্রস্তুতি যথেষ্ট দুর্বল আছে, আমি প্রচণ্ডভাবে অ্যাংশাস আছি বা আমি অ্যাংজাইটির মধ্যে আছি, আমি কীভাবে আগামীকাল অঙ্কের পরীক্ষাটা দেবো। আমি তখন এই ভাবনাটাকে একটু যদি দূরে রাখতে চাই, নাহলে আমি অঙ্ক করতে পারছি না, আমি সিলেবাস ধরে পড়তে পারছি না, তখন আমি কী করছি, আমি সেই ভাবনাটাকে অনেক সময় সাবস্টিটিউট করে দিই আর কি, ঠিক আছে? আর অথবা অনেক সময় আমি কী করি, একেবারেই শিফট করে অঙ্কটা বাদ দিয়ে দেখা গেল 5 মিনিট আমি হেঁটে এলাম, 5 মিনিট আমি একটু ফুটবল খেলে এলাম, 10 মিনিট আমি একটু অন্য একটি কাজের সাথে যুক্ত হলাম। তাহলে অর্থ হলো এইটা যে এখানে কিন্তু আমরা দেখব যে শিফটিংটা কিন্তু তখনই সম্ভব, আবার বলছি ওয়েন মাল্টিপ্লিকেশন যখন শেষ তখন উই ক্যান সাবস্টিটিউট। আবার যখন আমরা সেই ফ্লেক্সিবিলিটি আছে, সেই আমার ভাবনা আছে যে আমি আই ক্যান এবল টু সাবস্টিটিউট, তখন শিফটিং সম্ভব। যখন সাবস্টিটিউশন ইজ ওভার তখন শিফটিং সম্ভব। এবং এই শিফটিং কী হতে পারে, বিষয়বস্তুগত শিফটিংও হতে পারে, যেটা ভেরি মাচ অ্যাপ্লিকেবল ফর ইনোভেটিভ পেডাগজি। আবার একই রকমভাবে কিন্তু এটি কিন্তু আমার মানসিক উৎকর্ষতা, আমার মেন্টাল ডেভেলপমেন্ট, বিভিন্ন মানসিক যে পদ্ধতি, এই পদ্ধতির সঙ্গেও সেটা যুক্ত হতে পারে। অর্থাৎ এখানে আমি বলতে পারি যে আমার একেবারে বেসিক মেন্টাল এবিলিটি হতে পারে যে মাল্টিপ্লিকেশন ওয়ান অফ দ্য বেসিক মেন্টাল এবিলিটি, সাবস্টিটিউশন ওয়ান অফ দ্য বেসিক মেন্টাল এবিলিটি, শিফটিং ওয়ান অফ দ্য বেসিক মেন্টাল এবিলিটি। সেইটাকে যখন আমি পেডাগজিক্যালি ক্লাসে প্রকাশ করছি তখন সেটা ইনোভেটিভ সেটা আর কি, তখন সেটা বিষয়বস্তুর সাথে যুক্ত। এখন আমাদের আলোচনা যেটা হচ্ছে সেটা সবসময় বিষয়ের সাথে কিন্তু যুক্ত না, সেটা ওভারঅল একটা আমরা থিওরি অফ মাল্টিপ্লিকেশন, থিওরি অফ সাবস্টিটিউশন এবং থিওরি অফ শিফটিং বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এটা আমরা বলার চেষ্টা করেছি। ইন্টারডিসিপ্লিনারি পসিবল, লাইফ লং লার্নিংয়ে পসিবল, বিভিন্ন রকমভাবে অর্থনীতি সামাজিক ক্ষেত্রে পসিবল, বিভিন্ন রকম স্ট্র্যাটেজিক অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে সেটা সম্ভব, অনেক ক্ষেত্রে এটা সম্ভব সেটা আর কি। এবং এই যে আমরা আলোচনাগুলো আমরা করছি আর কি, বিভিন্ন রকমভাবে কীভাবে ইনোভেশন সম্ভব, কীভাবে পেডাগজিক্যালি তাকে যুক্ত করা সম্ভব, হ্যাঁ, বা কীভাবে পারছি বা কীভাবে পারছি না, বা এই যে একটা মডেলকে প্রস্তাবিত করা হলো যে থিওরি অফ ইন্টারেস্ট ডাইভার্সিফিকেশন নলেজ মডেল, যার মধ্য দিয়ে ইন্টারেস্টটাকে ডাইভার্সিফাই করা যায়। এবং সেখানে আমরা 3টি পদ্ধতির কথা বলেছি, একটি হচ্ছে মাল্টিপ্লিকেশন, একটি সাবস্টিটিউশন এবং একটি শিফটিং, যে যার মধ্য দিয়ে কিন্তু এই ইনোভেশন করা সম্ভব, যার মধ্য দিয়ে কিন্তু এই বিকাশ সম্ভব, এটা কিন্তু আমরা কিন্তু থিওরিটিক্যালি বলেছি। এর পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি যে এই যে একটা অবস্থান উদ্ভাবনী শিক্ষার, আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কী বলছে আর কি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বলছে কিন্তু যে the NEP 2020 emphasized the shift from rote memorization to holistic learning. Rote memorization against multiplication, rote memorization against substitution and shifting. অর্থাৎ রুট মেমোরাইজেশন ভিত্তি যদি হয়, আমি কিন্তু কখনোই কিন্তু ইনোভেটিভ হতে পারছি না। আর যদি পারি তখন কিন্তু NEPও সাজেস্ট করছে যে রুট মেমোরাইজেশন টু হোলিস্টিক লার্নিং। যে মুহূর্তে আমি হোলিস্টিক লার্নিংয়ে আমি প্রসারিত হচ্ছি, সেখানে কিন্তু আমার এই হোলিস্টিক লার্নিংয়ের ক্ষেত্রে আমি কিন্তু আমার এই উদ্ভাবনী বিভিন্ন রকম ব্যবস্থাগুলো কিন্তু আমি সেখানে প্রয়োগ করতে পারি। এটা ফোস্টার এ ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ সাবজেক্টস থ্রু এক্সপেরিয়েন্সিয়াল অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। যে এক্সপেরিয়েন্সিয়াল এবং ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ কিন্তু আমাদের কাছে ইন্টারেস্ট ডাইভার্সিফিকেশান মডেলের একটা বেসিক জায়গা। যে ডাইভার্সিফাই করা সম্ভব যদি এক্সপেরিয়েন্সিয়াল হয়, ডাইভার্সিফাই করা সম্ভব যদি ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যদি হয়, ডাইভার্সিফাই করা সম্ভব যদি অ্যাক্টিভ লার্নিং হয়। সুতরাং ডাইভার্সিফাই করা সম্ভব, এবং যে সম্ভাবনাগুলোর সাথে কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এটি কিন্তু আমরা দেখছি যে মিলে যাচ্ছে এটা আর কি। অর্থাৎ কমিউনিকেট আমরা করতে পারছি যে এখান থেকে কিন্তু 2020 থেকেও আমরা কিন্তু ইনোভেশনে যেতে পারছি, আবার ইনোভেশন থেকেও কিন্তু আমরা 2020-তে আসতে পারছি আর কি। ফ্লেক্সিবিলিটি এটি আরেকটি বৈশিষ্ট্য NEP যেটা বলা হয়েছে 2020-তে, টেকনিক্যাল ইন্টিগ্রেশন, প্রফেশনাল ডেভেলপমেন্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং। অর্থাৎ যে বিষয়বস্তুগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, আমরা দেখলাম যে নিউ এডুকেশন পলিসির যে বেসিক ফিলসফি যেটা আর কি, সেই ফিলসফি কিন্তু একই, আলাদা কিছু না। কারণ এই মুহূর্তে আমাদের সকলের উদ্দেশ্য ইনোভেটিভ প্র্যাকটিস ইন টিচিং, স্কিল এডুকেশন ফর টিচিং, হোলিস্টিক ডেভেলপমেন্ট ফর টিচিং, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন ফর দ্য ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ। অর্থাৎ এই যে জায়গাগুলো কিন্তু সুনিশ্চিত করা, এবং তখনই দেখা যাবে যে ইনোভেটিভ পেডাগজি আমরা এখানে কার্যকরী করতে পারছি।
এবার আমরা যদি একটু থিওরি অফ মাল্টিপ্লিকেশন, যেটা আমরা একটা বৃহত্তরভাবে বলি, সেটা যদি আমি ক্লাসের মধ্যে দেখি আর কি, আমি অন্য কোথাও আর দেখছি না, একদম শ্রেণীকক্ষের মধ্যে আমি যদি চলে আসি, তখন একটা দুটো এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা বলার চেষ্টা করবো কী করে সম্ভব থিওরি অফ মাল্টিপ্লিকেশন। এই থিওরি অফ মাল্টিপ্লিকেশনের জন্য একটা দুটো যদি আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি, তাহলে আমার মনে হয় সেটা বোঝাটা অনেক সহজ হবে যে থিওরি অফ মাল্টিপ্লিকেশনটা কেন গুরুত্বপূর্ণ। ধরো যে কোনো একটি স্টুডেন্ট ক্লাস 9 বা 10 বা 11 বা 12 পড়ে, কোনো একটি স্টুডেন্ট পড়ে, ধরো যাক ম্যাথামেটিক্সে এসে ধরো যাক ক্লাস 10 পড়ছে, ক্লাস 10 ম্যাথামেটিক্স, এবং ম্যাথামেটিক্স যখন ক্লাস আমি নেব তখন আমরা লক্ষ্য করছি যে ধরো যাক পার্টিকুলার একটা স্টুডেন্টের কথা যদি আমি বলি আর কি, সেই স্টুডেন্টের কোনো রকমভাবেই সে কিন্তু অঙ্কে আগ্রহী না, এবং তার যে নিজস্ব যে তার যে স্বীকারোক্তি, তার নিজস্ব যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টে সে বলছে যে সে বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সে সমস্ত কিছুতে কিন্তু পরীক্ষাতে কিন্তু 80, 85, 90, 95 সে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ নম্বর সে পেয়েছে। তাহলে নম্বর কিন্তু সে পেয়েছে, কিন্তু সে অঙ্কটাকে কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন প্রশ্ন হচ্ছে যে সেক্ষেত্রে আমি করবোটা কি? তাহলে সে পারছে না মানে কি তাকে আমরা কোনো না কোনোভাবে তাকে তো আমরা মেইন স্ট্রিমিং বা মূল স্রোতে আনার চেষ্টা করবো তাকে তো আর কি। তো সেক্ষেত্রে আমাদের ভূমিকাটা কী? কিন্তু আমাদের ভূমিকা, আমরা যে মাল্টিপ্লিকেশনের যে ভূমিকাটা নিতে পারি, আমরা তাদেরকে এই প্রশ্ন করতে পারি যে ঠিক আছে, ক্লাস 10 মানে 9 পর্যন্ত সে পড়ে এসছে, সুতরাং আমরা লক্ষ্য করার চেষ্টা করি যে কোন কোন জায়গায় তার আদৌ কোনো আগ্রহ আছে বা আদৌ কোনো আগ্রহ নেই। অর্থাৎ তার কি অ্যারিথমেটিক আগ্রহ আছে, তার কি জিওমেট্রিতে আগ্রহ আছে, তার কি গ্রাফ তৈরিতে আগ্রহ আছে, তার কোথায় আগ্রহ আছে। আমি জিজ্ঞাসা করলাম সেই শিক্ষার্থীকে তার কোন কোন জায়গায় আগ্রহ আছে। তো অ্যাকর্ডিং টু হিজ ভার্সন যে তার এই কোনো জায়গাতেই আগ্রহ নেই, তখন প্রবলেমটা কিন্তু আর একটু বেড়ে গেল আর কি। আমি মনে করেছিলাম যে হয়তো যদি পাটিগণিতে আগ্রহ থাকে, তো এই পাটিগণিতটাকে একটু মাল্টিপ্লাই করে 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 তারপরে তার ইন্টারেস্টটাকে আমরা না শিফট করবো আর কি, বা সাবস্টিটিউট করব। কিন্তু তার স্টেটমেন্ট অনুসারে সে 9-এর কোনো টপিকই তার কাছে কিন্তু আগ্রহ সৃষ্টি করতে ব্যর্থ তার কাছে আর কি। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হলো যে তখন দেখলাম যে এমন কোনো একটা জায়গা যেটা কখনো সে পড়েনি আর কি। অর্থাৎ পাটিগণিত সে 7, 8, 9, 10 বহুদিন থেকে পাটিগণিত করে এসছে, সে বহুদিন ধরে জ্যামিতি করে এসছে, বহুদিন ধরে বীজগণিত, অর্থাৎ এগুলো কিন্তু তার সেই পুরনো সমস্ত বহুদিনকার প্রক্রিয়া যেখানে তার আন্ডারস্ট্যান্ডিং নেই। তা আমরা তখন মনে করলাম যে না, ঠিক আছে, একটা জায়গা অন্তত চিহ্নিত করা যাক যেখানে তার কোনো পূর্বতন কোনো অভিজ্ঞতা নেই। এবং দেখা গেল যে ক্লাস 10-এ একটা জায়গা আছে, একটা অংশ আছে যেটাকে বলে ট্রিগোনোমেট্রি, এবং ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে কিন্তু দেখা গেল যে তার পুরনো কোনো এক্সপিরিয়েন্স নেই, সুতরাং তার এই স্ট্যাটাসও নেই যে আমি পারি না, জানি না, ভালো না, মন্দ না, এই স্ট্যাটাসটাও কিন্তু তার নেই। ন্যাচারালি আমরা তাকে কিন্তু অন্য কিছু বাদ দিয়ে তাকে কিন্তু ইন্ডিভিজুয়ালি এইটা আমরা দেখাতে শুরু করলাম ট্রিগোনোমেট্রি। এবার এই ট্রিগোনোমেট্রি যখন তাকে আমরা দেখাতে শুরু করার পরে মাল্টিপ্লিকেশন মানে কি, প্রথমে একটা নির্দিষ্ট টপিক বা নির্দিষ্ট একটা জোনে যদি আমরা লিমিটেড থাকি, দ্যাট উইল বি বেটার। ফর এক্সাম্পল, যে আমরা মনে করলাম যে ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে ঠিক আছে, আমরা শুধু তাকে এইটাই বলার চেষ্টা করি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, ট্যান থিটা মানে তার ডেফিনেশন কীভাবে কী হয়, হাউ টু মেজার সাইন থিটা, যে থিটা ইজ ইকুয়াল টু 45 হলে সাইন 45 ইজ ইকুয়াল টু কত, বা সাইন 45 প্লাস কস 40 প্লাস একটা বিস্তারিত কতগুলো এই ধরনের ভাষণ দিয়ে তার ভ্যালুটা বার করতে হবে, যেগুলো কিন্তু লার্নারদের পক্ষে পারা সোজা আর কি। একটা প্রবলেম দিলাম শুধু tan 45 cos 45 sin, এইগুলো জানলে কিন্তু আমি আই ক্যান সলভ দ্য ম্যাটার। সুতরাং দেখা গেলো আমরা তাকে কিন্তু সেটাকে দিয়ে আমরা তাকে ট্রিগোনোমেট্রিতে তাকে অধ্যয়ন করতে আমরা সাহায্য করছি। এবার হলোটা কি, এখানে কিন্তু আমরা কিন্তু একটা ক্লাস, দুটো ক্লাস, তিনটে ক্লাস, চারটে ক্লাস, পাঁচটা ক্লাস, 1 মাস, 2 মাস, 3 মাস আমরা কিন্তু ওয়েট করতে করতে এক সময় দেখা গেল কিন্তু যে তার কিন্তু এই ট্রিগোনোমেট্রিতে তার ইন্টারেস্ট ডেভেলপ করতে শুরু করেছে। বলছেন আমি অঙ্কের অন্য কিছু পারি না, কিন্তু আমি ট্রিগোনোমেট্রিটা পারি। তখনই বুঝতে হবে যে এটা কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাদের কাছে আর কি, যে সে অন্য কোনো কিছুই পারে না কিন্তু সে ট্রিগোনোমেট্রি পারে। দেন আই ক্যান সাবস্টিটিউট, আমি তখন সাবস্টিটিউশনে যেতে পারি তখন আর কি। তখন বললো ঠিক আছে, ট্রিগোনোমেট্রি যদি তুমি পারো একটু পরিমিতি আমাদেরকে মেনসুরেশনটা একটু দেখে নিই আমরা, যদি মেনসুরেশনটা একটা দুটো হয় কি হয় না, এবং মেনসুরেশন করাতে আমরা শুরু করবো, এবং দেখবো আস্তে আস্তে সে মেনসুরেশনটা সে ধরতে পারছে সে আর কি। তারপরে তাকে আমরা অন্যান্য সাবজেক্টগুলোকে ধরাতে পারবো। তাহলে এইটা কিন্তু সাবস্টিটিউশন, যখন আমার সেই মাল্টিপ্লিকেশনটাকে আমি সাবস্টিটিউট করছি। আর শিফটিংয়ের ক্ষেত্রে হবেটা কি, শিফটিংয়ের ক্ষেত্রে আমি যেমন ম্যাথামেটিক্সের একটা বিষয়বস্তু থেকে আর একটা বিষয়বস্তুতে যেমন আমি শিফট করতে পারি, আবার এরকমও হতে পারে যে আমি একদম সম্পূর্ণভাবে ম্যাথামেটিক্স থেকে বেরিয়ে আমি চলে গেলাম বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল, যেখানে তার সে আগ্রহটাকে আমি শিফট করতে পারি। অর্থাৎ আগে সে যতটা ম্যাথামেটিক্সের সঙ্গে সে বাংলাটা পড়ছিল, এখন সে তার থেকে বেশি পড়ছে, যতটা সে হিস্ট্রি পড়ছিল তার থেকে সে বেশি পড়ছে। অর্থাৎ তার যে কোনো একটা জায়গায় তার এই যে ভালো লাগা, তার আগ্রহ, তার যে ভাবনাগুলো, সেগুলো যেমন সাবস্টিটিউট সম্ভব উইদিন দ্য সিস্টেম অ্যান্ড আউটসাইড দ্য সিস্টেম। শিফটিং তখনই হয় যখন সেটা সামহাট ক্রিয়েটিভ, যখন সেটা সামহাট ক্রিটিক্যাল, যখন আমি একটা জিনিসকে আরও গভীরভাবে অধ্যয়ন করতে পারছি, ক্রিটিক্যালি অধ্যয়ন করতে পারছি, তখন শিফটিংটা অনেক বেশি পসিবল সেটা আর কি।
ঠিক আছে। সুতরাং এটা একটা 3টি ধাপ, সেই 3টি ধাপের মধ্য দিয়ে কিন্তু আমরা এই উদ্ভাবনী যে আমরা শিক্ষা সেটাকে আমরা দিতে পারি। এবং এখানে আমরা কিন্তু দেখেছি, আমরা কতগুলো এক্সাম্পল আমরা এখানে দিয়েছি বেসড অন কেমিস্ট্রি। এটা বিশেষত কেমিস্ট্রি যে নোমেনক্লেচার, সেই নোমেনক্লেচারটাকে বেস করে এটা করা, অর্থাৎ আমরা যদি নামকরণগুলো করতে চাই। এবং নামকরণ কেন বললাম, যে আমরা দেখেছি যে রসায়নের ক্ষেত্রে বা কেমিস্ট্রির মতো সাবজেক্টের ক্ষেত্রে যে অনেক স্টুডেন্ট আছে যারা কেমিস্ট্রিটাকে ঠিক সেইভাবে নেয় না আর কি, তাদের আগ্রহের জায়গাটা ততটা সৃষ্টি হয় না। তা সেখানে আমরা যেটা লক্ষ্য করেছি যে খুব জটিল তত্ত্বে না গিয়ে যদি আমি নোমেনক্লেচারটাকে সেখানে যদি থাকে, তাহলে নোমেনক্লেচারের সুবিধা কি, এখানে কিন্তু নোমেনক্লেচারটা কিন্তু কতগুলো সিস্টেমেটিক রুল আছে, যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, এরকম পরপর কতগুলো নাম আছে। যে হ্যাঁ, একটা পেন্টেন মানে 5টা কার্বন আছে, তার মাথায় একটা ক্লোরিন আছে ক্লোরো, তার মাথায় একটা ফ্লোরিন আছে তাহলে ফ্লোরো, তার মাথায় একটা CHO আছে, অর্থাৎ প্রত্যেকটা কার্যকরী মূলকের একটা নাম আছে কিন্তু, তাই না? তাহলে যদি থাকে যেমন একটা বিউটেন একটা কম্পাউন্ড, তার মাথায় দেখা যাবে যে 3 নম্বর পজিশনে যেটা বিউটিন যদি হয় ডাবল বন্ডের পজিশনে, আমি মনে করলাম 3 নম্বর পজিশনে একটা অ্যালকোহলিক গ্রুপ সেখানে আছে। তা আমি এখানে কিন্তু ওই সিম্পলি কাউন্টিংয়ের মধ্য দিয়ে, একটা রুলস রেগুলেশনের মধ্য দিয়ে আমি কিন্তু এটাকে বলে দিতে পারছি লার্নারকে। তাহলে এইটা এক্সাম্পল হিসেবে আনছি কেন আমি আনছি, কারণ হচ্ছে কেমিস্ট্রির এইটা হচ্ছে শুরুর একটা জায়গা আর কি। এবার এটাকে যদি বারবার বলে 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 আমি যদি মাল্টিপ্লাই করতে পারি, কারণ এখানে মাল্টিপ্লিকেশন সম্ভব, এমন অনেক কনসেপ্ট আছে যেখানে মাল্টিপ্লিকেশন করাটা সহজ কথা না সেটা আর কি। আমি যদি রিয়াকশান মেকানিজমের মধ্যে ঢুকে যাই, কনসেপচুয়াল মেকানিজমের মধ্যে ঢুকে যাই, তখন ভেরি ডিফিকাল্ট সেটা আর কি। কিন্তু আমি যদি এইখান থেকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে এইখান থেকে প্রথমে দেখা গেল যে আমি জেনারেল নোমেনক্লেচার করলাম, তারপরে দেখা গেল অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, এগুলোর নাম নোমেনক্লেচার করলাম। তারপরে দেখা গেল যে এগুলো যখন সে পারছে তখন দেখা গেল এই থিওরি অফ সাবস্টিটিউশনের ক্ষেত্রে আমরা দেখা গেল আরেকটু ডিফিকাল্ট লেভেল, সেই জায়গাটা আমি যাওয়ার চেষ্টা করছি, একটু রিয়াকশান মেকানিজমের দিকে যাওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এবং তারপরে দেখা গেল যে থিওরি অফ শিফটিং, মানে যখন তার আন্ডারস্ট্যান্ডিংটাকে আরও একটু ইনডেপথ আর কি, আরেকটু ইনডেপথে আমরা যখন যাব, সেখানে আমরা তখন সেখানে নিয়ে হাজির করলাম। এবং এখানে আমরা দেখব যে কোনো একটা মার্কনিকফ রুল, সেই মার্কনিকফ রুলে খুব স্পষ্ট করে বলা হচ্ছে যে একটা অ্যালকিন, এবং যে অ্যালকিনটা কিন্তু অবশ্যই কিন্তু অপ্রতিসম হবে, প্রতিসম না কি, অপ্রতিসম হবে, অর্থাৎ এক্সিস্টিং ডাবল বন্ডের দুপাশে যে দুটো কার্বন আছে, তাতে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে, সেখানেই নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম অথবা কোনো একটা অ্যালকিল হ্যালাইডে যে নেগেটিভ পার্ট, সেই নেগেটিভ পার্টটা কম্বাইন হচ্ছে অন দ্যাট কার্বন অ্যাটম যেটা হ্যাভিং লেস হাইড্রোজেন অ্যাটমস আছে যেখানে আর কি। সুতরাং সেখানে নেগেটিভ পার্টটা সেখানে কিন্তু যুক্ত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ওয়াই, সেখানে শিফটিংটা আসবে, কিন্তু শিফটিংটা সেখানেই আসবে কিন্তু, অর্থাৎ প্রথমে যখন আমি জাস্ট রুলটা বলছি আর কি, অ্যাডিশন ইজ লাইক দ্যাট, তখন সেটা কিন্তু সিম্পল, সেটা কিন্তু একটা অ্যাডিশন। যখন সেটা আমি একটা ব্যাখ্যা বিশ্লেষণ করছি, আরও 5টা প্রবলেম দিচ্ছি, তখন সেটা কিন্তু কিছুটা শিফটিং, এই সাবস্টিটিউশন হচ্ছে সেখানে আর কি। এবং যখন আমি বলছি না রিয়াকশান মেকানিজম কেন হবে, হোয়াই, নাও তো হতে পারতো, আবার যখন অ্যান্টি মার্কনিকফ রুল হচ্ছে তখন তো ব্যাপারটা উল্টো। সুতরাং এই যে পার্টিকুলার একটা পয়েন্ট অফ কার্বনে গিয়ে যে সাবস্টিটিউশন যেটা হচ্ছে, রিজনটা কী, তাহলে এই যে যৌক্তিক যখন জায়গাটাকে যখন আমি ব্যবহার করার চেষ্টা করছি, ব্যাখ্যা করার চেষ্টা করছি ইন টার্মস অফ রিয়াকশান মেকানিজম, তখন সেটা কিন্তু কিছুটা শিফটিং সেটা আর কি। তাহলে আমার টিচিং কী হবে, আমার টিচিংটা হচ্ছে, টিচিং ইজ নাথিং বাট এখানে কিন্তু সামেশন অফ মাল্টিপ্লিকেশন, সাবস্টিটিউশন অ্যান্ড শিফটিং। বুঝতে হবে এরকম টিচিং কিন্তু হবে না যেখানে শুধু মাল্টিপ্লিকেশন হচ্ছে, এরকম টিচিং হবে না যেখানে শুধু সাবস্টিটিউশন হচ্ছে, এরকম টিচিং হবে না যেখানে শিফটিং হচ্ছে। যদি একটা পরিপূর্ণ শিখন যদি হয় আমার, সেটা কিন্তু সেখানে মাল্টিপ্লিকেশনও হতে হবে, সাবস্টিটিউশনও হতে হবে, শিফটিং হতে হবে। হ্যাঁ, টাইম যে টাইম যে ম্যানেজমেন্ট সেটা আলাদা হতে পারে, সেটা পরিস্থিতি অনুযায়ী। এটা এমন একটা মডেল, এটা অ্যাপ্লিকেবল ফর হোয়াট এভার দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য স্টুডেন্টস মেবি, যে কোনো স্টুডেন্ট যে কিছু জানে না তার ক্ষেত্রে আমি এটাকে অ্যাপ্লাই করতে পারি আর কি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাকে কিন্তু ওই ক্রমশ মাল্টিপ্লিকেশান, সাবস্টিটিউশন, শিফটিংয়ের মধ্য দিয়ে যেতে হবে যাতে করে এটা কার্যকরী করা সম্ভব। তার ফলে এই যে আরও আমরা বিভিন্ন রিয়াকশান মেকানিজম, যে ওজোনোলিসিসের কথা আমরা বলেছি যে একটা ওজন যুক্ত হচ্ছে, ও প্রথমে ওজোনাইড গঠন, তারপর সেটাকে ব্রেক করছে ইন টার্মস অফ জিঙ্ক অ্যান্ড ওয়াটার, অর্থাৎ আর্দ্র বিশ্লেষণের মধ্য দিয়ে সেটাকে বিভিন্ন রকমভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। তাহলে এইগুলো সবই যখন মেকানিজমের প্রশ্ন যখন উঠবে, তখন সেটা আমরা শিফটিংয়ের মধ্যে আমরা সেটাকে দিয়ে দিতে পারবো সেটা আর কি। সুতরাং আমাদের যে আজকের যে আলোচনা, সেটা আমরা অনেকটা এখানে এসে শেষ করার চেষ্টা করব, যে এই মাল্টিপ্লিকেশন, সাবস্টিটিউশন, শিফটিংয়ের পাশাপাশি যে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ 5B মডেল টিচার এডুকেশন, এটাকেও আমরা পাশাপাশি আমরা টিচারদের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, সায়েন্স এডুকেশনের ক্ষেত্রে যেমন আমরা মাল্টিপ্লিকেশন, সাবস্টিটিউশন বা শিফটিংয়ের কথা বলেছি, সায়েন্স এডুকেশনের ক্ষেত্রে, টিচার এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আমরা ইচ্ছে করলে 5B মডেলটা আমরা ইচ্ছে করে ব্যবহার করতে পারি, যে বাই এঙ্গেজিং লার্নার্স, বাই এক্সপ্লোরিং লার্নার্স, বাই এক্সপ্লেনিং, ইলাবোরেটিং অ্যান্ড ইভ্যালুয়েশন। অর্থ হচ্ছে এইটা,
আমি এঙ্গেজ যদি করতে পারি লার্নারদের, এঙ্গেজমেন্টের মধ্য দিয়ে আমি তাকে ডেভেলপ করতে পারি, এক্সপ্লোরিংয়ের মধ্য দিয়ে করতে পারি, এক্সপ্লেন, ইলাবোরেশন, ইভ্যালুয়েশন। এবং এখানে সব থেকে যে কঠিন যে ধাপ যেটা আমাদের মনে হয় যে সেটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় আর কি, যে আমি একজন মানে শিক্ষার্থীকে আমি আমার শিক্ষার মধ্যে যুক্ত করতে পারছি কিনা আর কি। আমি যদি যুক্ত করতে না পারি, এক্সপ্লোরেশনের কোনো প্রশ্ন নেই কিন্তু। এবং আমাদের শিক্ষায় কিন্তু আমি বলবো যে 4E হয়, 5Eটা কিন্তু হয় না। অর্থাৎ প্রথমে এঙ্গেজ হয়, তারপরে এক্সপ্লেন, ইলাবোরেশন, ইভ্যালুয়েশন। সেকেন্ড যে এক্সপ্লোর, দ্যাট মে বি এলিমিনেটেড ফ্রম আওয়ার এডুকেশন সিস্টেম। এখানে উই হ্যাভ দ্য মডেল, উই হ্যাভ দ্য কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ, বাট ইট ইজ উইদাউট এক্সপ্লোরেশন। অর্থাৎ ক্লাসে আমি যখন এসে হাজির হলাম, কিন্তু ক্লাসে শ্রেণীকক্ষে যখন আমি হাজির হলাম, তখন কিন্তু আমি কোনো একটা বিষয় কিন্তু এক্সপ্লোর করার চেষ্টা করছি না। যেটা আমি একটা যখন কোনো একটা পারচেস করার জন্য আমি যখন শপিং মলে যাই, তখন আমি কী করি, শপিং মলের 1তলা থেকে 5তলা পর্যন্ত আমি একেবারে সমস্ত কোথায় কী আছে না আছে, তার দাম থেকে আরম্ভ এভরিথিং আমি কিন্তু এক্সপ্লোর করার চেষ্টা করি, তারপরে পারচেস করি। তাহলে পারচেজিং লাস্ট, এক্সপ্লোরিং ফার্স্ট। ঠিক একই রকমভাবে কোনো একটা বিষয় যখন আমি পড়ছি, তার এক্সপ্লোরেশন দরকার, তার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবনার মধ্য দিয়ে, বিষয়বস্তুর মধ্য দিয়ে সেটি সংযুক্ত হওয়া দরকার। সেটা আর কি যদি সংযুক্ত হয়, তখন দেখা যাবে এই কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচটাকে আমরা কিন্তু ফর টিচার এডুকেশন মডেল হিসেবে আমরা যথেষ্টভাবে কার্যকরী করতে পারছি। কারণ একটা মডেল বুঝতে হবে যে স্টুডেন্টস ওরিয়েন্টেড, একটা মডেল মনে করতে হবে টিচার এডুকেশন। টিচার এডুকেশন আমি অ্যাজ এ টিচার আই এম ট্রাইং টু এক্সপ্লোর দ্য টপিক, এক্সপ্লোর দ্য সাবজেক্ট ম্যাটার। এবং সেই সাবজেক্ট ম্যাটার করতে গেলে আমাকে কিন্তু সেই বিষয়বস্তু অনুসন্ধানের মধ্যে দিয়ে আমাকে নিয়ে যেতে হবে, নট দ্য প্রেজেন্টিং দ্য ইনফরমেশন। শুধু ইনফরমেশান প্রেজেন্টেশনটা কখনোই কিন্তু এক্সপ্লোরেশন না, কিন্তু তার বিভিন্ন রকম তার রিজনিং, তার কজ এফেক্ট রিলেশনশিপ, তার কার্যকারণ সম্পর্ক, প্রত্যেকটা পর্যায়ে তার ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা কিন্তু সেই জায়গাটাকে এক্সপ্লোর করতে পারি। আর যদি সেটা এক্সপ্লোরেশন সম্ভব হয়, তাহলে আমরা বলবো সেখানে কিন্তু কনস্ট্রাকশনে সম্ভব। কনস্ট্রাকশন অফ হোয়াট? কনস্ট্রাকশন অফ নলেজ ইজ পসিবল অন দ্য কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ অ্যাজ সাজেস্টেড ইন 5E মডেল ইন টার্মস অফ 5 স্টেপস। 5টি ধাপের মধ্য দিয়ে কিন্তু সেটা সম্ভব। তার ফলে একটা জিনিস খুব স্পষ্ট হলো আজকের আলোচনায়, সেটা হলো এই যে সায়েন্স এডুকেশন বলি, টিচার এডুকেশন বলি, ইনোভেটিভ কিন্তু হতে হচ্ছে। কিন্তু মানে টিচিং মানে কিন্তু এটা নয় যে কোনো একটা বিষয় যেটি ইনফরমেশান ছিল তাকে ঠিক তার মতো করেই প্রেজেন্ট করে, দ্যাট ইজ নট টিচিং। টিচিং হলো সেটা যখন সেটাকে আমি ইনোভেশনের পর্যায়ে নিয়ে যেতে পারবো, যখন সেটাকে আমি এক্সপ্লোরেশনের পর্যায়ে নিয়ে যেতে পারবো, যখন সেটাকে আমি মাল্টিপ্লিকেশন থেকে শিফটিংয়ের পর্যায়ে আমি নিয়ে যেতে পারবো, তখনই সেটা ইনোভেটিভ। তা আমাদের ভারতবর্ষের যে শিক্ষার ক্ষেত্রে আমরা শিক্ষার ক্ষেত্রে অনেকটা এগিয়েছি, এটা ঠিক কথা। আবার শিক্ষার ক্ষেত্রে আমাদের কিন্তু কিছুটা ব্যাড প্র্যাকটিসও আছে, এবং তার মধ্যে একটা হচ্ছে এইটা যে আমরা অনেকেই এই ট্র্যাডিশনাল টিচিং অভ্যস্ত। এই জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এটা রিপ্লেস করতে হচ্ছে আমাদের ইনোভেটিভ পেডাগজি দিয়ে। কীভাবে করব সেটা যার তার ব্যাপার। কিন্তু এটা ঘটনা যে এই উদ্ভাবনী পেডাগজি ছাড়া আমাদের কিন্তু আজকের দিনে যে শিক্ষা ব্যবস্থা, আজকের দিনে যে শিক্ষা ভাবনা, এটা অনেকটাই কিন্তু প্রাসঙ্গিকতা হারাবে। সুতরাং আজকের দিনে যে উৎকর্ষ শিক্ষা, আজকের দিনের যে বিভিন্ন রকমের আউটপুট বেস শিক্ষা, সেটিকে কার্যকরী করতে গেলে আমার মনে হয় ইনোভেটিভ পেডাগজি এর কিন্তু কোনো বিকল্প নেই। পরিশেষে ধন্যবাদ জানাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন গুজরাট, যাদের সহযোগিতায় এবং যাদের পরিচালনায় আমরা বিভিন্ন রিজিয়নের পক্ষ থেকে এই ধরনের একটা প্রজেক্ট, এক ভারত শ্রেষ্ঠ ভারতের মতো একটি প্রজেক্টে আমরা অংশগ্রহণ করতে পারছি। সুতরাং অনেক ধন্যবাদ IIT গুজরাটকে।